তো প্রথমেই আমি সফটওয়্যার আর যে রিকোয়ারমেন্টস এর ব্যাপারে বলে দিতে চাই, ঠিক আছে? সি প্লাস প্লাস প্রোগ্রামিং ব্যাপারে বা সি প্রোগ্রামিং ব্যাপারে আমিও খুব একটা কিছু জানি না, কারণ এইসব জিনিস আমি কখনো আগে করিনি। তো যেটা বুঝতে পেরেছি সেটার ওপরই বলছি। আর বলছি এই একটাই কারণে, কারণ পরীক্ষার সময় যদি তোরা না বুঝতে পারিস তো তাহলে অন্যের ওপর ডিপেন্ড করে থাকতে পারবি না বলে আমার মনে হয়। কারণ স্যার এতটাই প্রেশার দেয় যে, আর এই জিনিসটা সাবজেক্টটা এমনই যে তোকে অনেকটা চেষ্টা করে করে করতে হয়, ঠিক আছে? তো মানে তুই যদি ফেল করে যাস, মানে টাইম যদি না, মানে এরর যদি এতবার দেখায় তো তোকে অনেকটা টাইম লেগে যাবে, তুই তো অন্যকে হেল্প করতেও পারবি না। তো নিজেরটা যতটা পারা যায় অন্তত বোঝাটা দরকার, ঠিক আছে? অন্তত নিজের ডিফেন্সের জন্য পুরোটা একটু জেনে রাখা দরকার। সেই জন্য আমি আজকে বলে দিচ্ছি যাতে তোরা পুরোটা ক্লিয়ার করতে পারিস। আর চিন্তা করার কিছু নেই, সবকটা জিনিসই যা যা এখনো হচ্ছে সবকটাই তোরা মোবাইলেও করতে পারবি, ঠিক আছে? আমি মোবাইলেও বলে দিচ্ছি এখনই একটু পরে। কম্পিউটার বা পিসি ল্যাপটপ যারা আছে তাদের জন্য তো আহ, বিপ্লব স্যার যেটা বলেই দিয়েছে, ওই সি ফ্রি সফটওয়্যারটা, ঠিক আছে? ওই ওই সফটওয়্যারটাইতেই কাজ করা যাবে। আমিও ওই সফটওয়্যারেই কাজ করছি। আর ওই সফটওয়্যারের কিভাবে ইনস্টলেশন প্রসেসটা একটু আলাদা, তো আমি সেটা অলরেডি ভিডিও করে বলে দিয়েছিলাম। যেহেতু সেই ভিডিওটার মধ্যে কোনো ভয়েস ছিল না, কিন্তু ওই ভিডিওটা করে অন্তত দেখিয়ে দিয়েছিলাম যে কি করে হবে, ঠিক আছে? কোনটার পর কি করতে হবে, আর ওখানে একটা রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল, সেই রেজিস্ট্রেশনটা করতে হবে। আর যারা মোবাইল ইউজ করছিস তো তাদের মোবাইলের জন্য আমি আজকে একটা অ্যাপ দিয়ে দিয়েছিলাম, অ্যাপের লিঙ্ক। ওই লিঙ্কটা, ওই অ্যাপটার মধ্যে আমি সব যতগুলো প্রোগ্রাম হয়েছে এখন অবধি সি প্রোগ্রামিং, তো ওগুলো সবকটাই রান করালাম, দেখি সব ঠিকঠাকই হচ্ছে, ঠিক আছে? তো ওই সফটওয়্যার মানে ওই মোবাইল অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপসটার মধ্যে ওখানে কোনো, যেমন আমার যেমন সি ফ্রিতে যখন আমি স্ক্রিনশট দিচ্ছিলাম তখন ওখানে সৌম্যদীপ শাহ বলে লেখা ছিল, কারণ যখন ওটা ইনস্টল করা হয় তখন সৌম্যদীপ শাহ মানে ডিভাইসে ইউজার নামে একটা করে ফোল্ডারও ক্রিয়েট করে নেয় এবং সেই ফোল্ডারটাকে রিনেমও করা যায় না, ঠিক আছে? তো ওই জন্য ওটাকে চেঞ্জও করা যায় না। কিন্তু মোবাইলে ওই জিনিসটা নেই, ঠিক আছে? মোবাইলে ওই অসুবিধাটা নেই। তো যাদের মোবাইল আছে তাদের কোনো ব্রাউজারেও যেতে হবে না, ব্রাউজারে গেলে এতটাই রিফ্রেশ হয় যে কাজ করা খুবই মুশকিল হয়ে যায়। তাই ওই অ্যাপ যেটা আমি দিয়েছি, হয়তো ওর চেয়েও ভালো অ্যাপ আছে, আমি হয়তো খুঁজে পাইনি এখন অবধি, আমার হাতে আসেনি। কিন্তু ওই যেটা অ্যাপ ওইটাতে অন্তত কাজ চলে যাবে আপাতত সবারই, ঠিক আছে? ওই অ্যাপটার মধ্যে দরকার হলে আমি পরে একটু দেখিয়ে দেবো, যে একটা প্রোগ্রামিং করে দেখিয়ে দেবো যে জিনিসটা কিভাবে হয় এবং কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? দরকার হলে আমি ওটা আগেই দেখিয়ে দিচ্ছি, কারণ বাকিটা আমি কম্পিউটারে দিব, ঠিক আছে? আমি ওটা আগে দেখিয়ে দিচ্ছি এখন। তো এখানে এই যে নিচ থেকে 2 নম্বর রোটায় যে কোডিং বলে যে যে পার্টটা আছে, এই যে কোডিং বলে যে পার্টটা, এই যে এই পার্টটা, এই অ্যাপটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? এই অ্যাপটারই লিঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম। এবার এই অ্যাপটা যখন খোলা হয় তো বাই ডিফল্ট এরকম টাইপের ইন্টারফেস আসে, ঠিক আছে? তো কিছু করার দরকার নেই, এটাকে আগে ডিলিট করে দিতে হবে। আহ, স্যার একটা মেন আমাদের নাম কি না, রজত স্যার আমাদের একটা প্রোগ্রাম দিয়েছিল যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো সেরকমই এটা করা আছে, ঠিক আছে? তবে এটা সি প্রোগ্রামিং এর জন্য, এটা কিন্তু ম্যাচ করা যাবে না। আমি বললাম ঠিকই, বাট এটা সি প্রোগ্রামিং এর জন্য। আর স্যার যেটা দিয়েছিল ওটা জাভা স্ক্রিপ্টের জন্য। জাভা স্ক্রিপ্টটা আমি পরে বলছি, ঠিক আছে? ওটা একই রকম, পুরোটাই একই রকম, শুধু এদের যে কমান স্টাইলগুলো আলাদা, ঠিক আছে? যেমন একটা শর্টে বলে দিচ্ছি, পরে এক্সপ্লেন করব। যেখানে আমাদের জাভা স্ক্রিপ্টে আমরা ডকুমেন্ট ডট রাইট লিখি, কারণ ওই জিনিসটা ও দেখাবে আমাদের, আমরা যেটা দেখতে চাই, তো সেই অংশটাকে আমরা ডকুমেন্ট ডট রাইটে গিয়ে লিখি। কিন্তু সিতে আমরা লিখি প্রিন্ট এফ, ঠিক আছে? ওর ডকুমেন্ট ডট রাইট এ যা ফাংশন, প্রিন্ট এফ এরও ঠিক তাই ফাংশন। ওকে যেভাবে লিখতে হয় প্রিন্ট এফ কেও ঠিক সেভাবেই লিখতে হয়, ওইভাবেই ব্র্যাকেট শুরু করতে হয়, ওইভাবে সেমিকলন দিতে হয়, ওইভাবেই ইনভার্টেড কমা দিতে হয়, সব কিছু একই। তাও ওদের দুজনের যেহেতু ফরম্যাটটা আলাদা তাই আহ, আলাদা, ঠিক আছে? তো আমি তোদেরকে আগে আমি কি বলে, তোদেরকে আমি আগেই আমি পাঠিয়েছিলাম বিএম স্যারের যে পার্টটা, ওটা আমি তোদের একটা ওয়ার্ড ফাইল পাঠিয়েছিলাম। তো সাপোজ এই যে ওয়ার্ড ফাইল থেকে আমি খুললাম, আমারটা ব্ল্যাক দেখাচ্ছে, আমার ওই
অফিসটার জন্য। আমার অফিসে ওইভাবে ডার্ক মোড সেট করা আছে, ওই জন্য দেখাচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন যেটা দেখাচ্ছে রাইট ডাব্লিউএপি মানে শর্ট ফর্মে লেখা আছে, ওর ফুল ফর্ম হচ্ছে রাইট এ প্রোগ্রাম। তো রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, সাপোজ আমি এই প্রোগ্রামটাই কপি করছি। ঠিক আছে, জাস্ট এখানে কোডটা কপি করবি, এখানে যেরকম আমরা ক্লিক করে জানি চেপে রেখে যে পার্টটা কপি করতে হয়। ঠিক আছে, এরপর এই যে নিচে যে সিলেক্ট অল স্মার্ট লুপ এই যে অপশনগুলো আছে তার বাম দিকে দুটো পেজের মতো সাইন আছে, ওইটা ক্লিক করতে হবে। ঠিক আছে, ওটা ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর তারপর আমরা কোডিং অ্যাপটায় আসবো। ঠিক আছে, এখানে জাস্ট ওই এক লেখাটার পর পাশে যেখানে ব্লিঙ্কিং করছে ওই পার্টটাতে জাস্ট চিপে রাখবো আমরা। চিপে রাখলে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট। ঠিক আছে, পেস্ট করিস না, পেস্ট করলে একটু অন্যরকম দেখায়, তো এররও আসতে পারে। হচ্ছে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট, এই পার্টটা করবি। ঠিক আছে, এই পার্টটা করার পর তোরা কি বুঝতে পারছিস আমি কোথায় ক্লিক করছি, নাকি ট্যাব অপশন এনেবল করব, কোনটা? বুঝতে পারছি বুঝতে পারছি। ক্যাপ ঠিক আছে, আমি ট্যাব অপশনটা এনেবল করে দিচ্ছি, জাস্ট এ সেকেন্ড। ঠিক আছে, তো এখানে আমি যে এই যে আমি এখানে চিপে রাখলাম, চিপে রাখতেই যে অপশন এসে গেছিল যে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট, তো এইভাবে আমি কাজটা করেছি। ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। তো আমি এটা দেখালাম না। আরেকটা জিনিস বলে দিই যে এটাকে যদি ডিলিট করতে হয় কিভাবে করবে, এরকম পুরোটা তো ডিলিট করা সম্ভব নয়, এটা জানিস, তাও জাস্ট আমি বলে দিচ্ছি যারা অনেকে বুঝতে পারছে না। এখানে আবার চিপে রাখবি, চিপে রাখার পরে দেখ সিলেক্ট অল বলে অপশন আসবে, সিলেক্ট অল করবি আর নিজের যে কিবোর্ডের যে ব্যাক স্পেস আছে জাস্ট ওইটা ক্লিক করবি, ক্লিক করলে উড়ে যাবে। তো আবার আমি চিপে রাখলাম, চিপে রেখে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট করলাম। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলবো আমি একটু পরে, ওটা তোদের জানা দরকার, তোরা যদি বুঝতে প্রথমে তো হড়বড়িয়ে যেতে পারিস। ঠিক আছে, আমি পরে বলছি, তবে এটা শুনবি, এই জায়গাটা থেকে একটু মন দিয়ে শুনিস। তো জাস্ট আমরা পেস্ট তো হয়ে গেল। এরপর ওপরে একদম ওপরে এই যে এই পার্টটায় এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে রান অপশন, একটা হচ্ছে মেনু অপশন। ঠিক আছে, রান অপশনটায় যেটা আমরা কম্পাইল বলছি সেই কম্পাইল পার্টটা রান অপশনে গিয়ে হয়, আর মেনু অপশনে গিয়ে সেভ সেটিংস আগেরা বাগেরা কিছু অনেক কিছু হয়। ঠিক আছে, ওখানে গিয়ে শুধু সেভটাই কাজে লাগে, বাদ বাকিটা কোনোটা আমাদের কাজে না। তো এখন আমি কি করব, রান করে দেখাবো। তো আমি জাস্ট ওপরে একদম উপরে যে রান বাটনটা আছে রান বাটনটা ক্লিক করলাম। রান বাটনটা ক্লিক করতে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, কারণ আমার কোডিংটার মধ্যে প্রিন্ট এফে এইভাবেই লেখা হয়েছিল যে এন্টার দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল। ঠিক আছে, নিয়ে আমি রুপিস দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, এরকম ভাবেই আসবে, এন্টার দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল ডট রুপিসে যেখানে লেখা আছে ওর ঠিক নিচের লাইনে এরকম জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার মধ্যে কিবোর্ডটা ওপেন হবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর যে কোনো একটা অ্যামাউন্ট আমি লিখছি। প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে আমি বিনিয়োগ করলাম। ঠিক আছে, মূলধন আসল যেটা বাংলায় বলে। ঠিক আছে, সেটা। তো সেখানে আমি 5000 লিখে দিলাম। ঠিক আছে, 5000 এর পর এবার কি করতে হবে, এন্টার মারতে হবে। ঠিক আছে, আমাদের নিচে যে আমার যে ব্লু বাটনটা দেখাচ্ছে যেটা এন্টার, সেইভাবে ক্লিক করতে হবে। এন্টার মারার পর পরের লাইনে চলে যাবে। পরের এন্ট্রি চাইছে, কি চাইছে না এন্টার দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজে। ঠিক আছে, সেখানে আমি ধরে দিলাম 10%। ঠিক আছে, 10%। ওকে, নেক্সট চাইছে এন্টার দ্য টাইম পিরিয়ড ইয়ার, আমি লিখে দিলাম 3। ঠিক আছে, নিয়ে আবার এন্টার। এন্টার মারা মাত্রই পুরোটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এখানে আমাকে দেখাচ্ছে আউটপুট দেখাচ্ছে কি যে প্রিন্সিপাল অ্যামাউন্ট রুপিস 5000, রেট অফ ইন্টারেস্ট 10%, টাইম পিরিয়ড 3 ইয়ার্স, ইয়ার অর আচ্ছা, ইয়ার যাই হোক। একটা কোশ্চেন বলছি, মানে সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু পিআরটি বাই 100টা আমাদেরকে করতে হচ্ছে না, ওটাও ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছে?
ওটা এটা আমাদের যখন কোডিং করছিলাম, ঠিক আছে, কোডিং যে হুম, পার্টটা, আমি ওটা পরে এক্সপ্লেন করব, আমি এই কোডিংটাকে আরো আমি কম্পিউটারে ফেলে আমি এক্সপ্লেন করব ওটা। সেখানে দেখবো আচ্ছা যে আমরা কোডিং যখন করছিলাম, ঠিক আছে, সেখানে হুম, আমরা ডিফাইন করে দিয়েছিলাম এই যে যেমন প্রথম থেকে যে এন্টার দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল রুপিস যেটা অপশনটা এলো, ঠিক আছে, ওই হুম, অপশনটা আমরা বলে দিয়েছিলাম যে তুই প্রথমে এটা দেখাবি, ঠিক আছে, তারপর যে আচ্ছা ইউজার সে যখন এন্ট্রি দেবে তারপরে তুই পরের লাইনটা দেখাবি, একসাথে দেখাবি না, তুই স্টেপে স্টেপে দেখাবি, ঠিক আছে, এটা আমরা আচ্ছা কমান্ড দিয়ে বুঝেছি দিয়েছিলাম, ঠিক আছে। বুঝেছি হুম, কমান্ড দেওয়া মাত্র ওই জন্য ও কি করলো, পর পর করে আমাদের কাছে ডেটাটা নিল, ঠিক আছে। ডেটা নেওয়ার হুম, পর আমি ওকে বলে দিয়েছিলাম যে কম্পিউটারকে বা ডিভাইসকে বলেছি যে তুই আগে এরকম প্রিভিউ দেখাবি যে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত রিসিভ হলো, রেট অফ ইন্টারেস্ট কত রিসিভ হলো, টাইম পিরিয়ড কত রিসিভ হলো, এইভাবে দেখিয়ে তারপর তুই ক্যালকুলেশন করে সিম্পল ইন্টারেস্টটা আমাকে বলে দিবি, ঠিক আছে। ক্যালকুলেশনটা কি করবে করবি সেটাও আমি ওকে বলে দিয়েছিলাম যে ওখানে পিআরটি বাই 100 করে ক্যালকুলেশনটা করে আমাকে মোট আউটপুটটা দেখাবি, ঠিক আছে। এই পুরো আচ্ছা ব্যাপারটা আমি ওকে বলে দিয়েছিলাম। আমি জাস্ট এখন মোবাইল দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, ঠিক আছে, পরে আমি ওটা এক্সপ্লেন করছি। ঠিক 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 এখানে সিম্পল ইন্টারেস্টটা দেখিয়ে দিল হচ্ছে ১,৫০০ টাকা, ঠিক আছে। এরপর মজাদার ব্যাপারটা হচ্ছে তুই যদি এখানে ব্যাক করিস তাহলে কিন্তু কেটে যাবে। সাপোজ দেখ আমি যদি এখানে আমার কিবোর্ডের ব্যাক অথবা এন্টার এখানে বলে দিচ্ছি যে প্রসেস কমপ্লিটেড, ঠিক আছে, আমার যে ব্ল্যাক কালারের যে কলামটা আছে মানে এই জায়গাটা, এই যে এখানে লেখা আছে প্রসেস কমপ্লিটেড প্রেস এন্টার টু ব্যাক করে যেতে, আমি যদি এন্টার মারি তাহলেও ব্যাক করবে। আর যদি আমি নিজের যে মোবাইলে ব্যাক স্পেস মারি, মানে এই যে এই পার্টটা এটা মারলো তাহলে কিন্তু ব্যাক হয়ে গেল, দেখ অলরেডি কিন্তু ব্যাক হয়ে গেল, ঠিক আছে। তো এই পজিশনে স্ক্রিনশট নেওয়াটা কিন্তু টাফ হয়ে যায়, ঠিক আছে, তার জন্য আমি বলে দিচ্ছি। আর যারা স্মার্ট তারা ঠিক পেয়েই যাবি। এখানে রানে যাবি, রানে যাওয়ার পর এখানে যা ভ্যালুগুলো চাইবে বসিয়ে দিবি, ঠিক আছে। এই যে এসে গেল, ঠিক আছে। এরপর তোদের যে মিনিমাইজ বাটন থাকে, মিনিমাইজ বাটনটা ক্লিক করবি, ঠিক আছে, নিয়ে আবার এটাকে আনবি, দেখবি এবার ফুল পেজ পেয়ে যাবি, ঠিক আছে। এরপর তুই এটাকে স্ক্রিনশট নিতে পারিস, কারণ এখন যে স্ক্রিনশট নিলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এই স্ক্রিনশটটাই তোরা হচ্ছে ওয়ার্ডে যখন তোরা প্র্যাকটিক্যালটা করছিলিস মানে লিখছিস খাতায়, প্র্যাকটিক্যাল খাতায়, ঠিক আছে, যাদের কম্পিউটার নেই আমি তাদেরকেই স্পেশালি বলছি, যারা লিখছিলিস তারা এই স্ক্রিনশটগুলো ইউজ করতে পারিস, ঠিক আছে। এই স্ক্রিনশটে না আছে কোনো নাম, না আছে কিছু অসুবিধা, ঠিক আছে, এটাকে তো তুই ডাইরেক্ট স্ক্রিনশট নিতে পারছিস, কোনো অসুবিধা নেই। তো এই একটা ব্যাপার হয়ে গেল, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়াটা বলে দিলাম। আর এইভাবেই তোরা হচ্ছে তোদের যখন ল্যাব কপি লিখবি তখন সাইডে এটা দিবি, তাহলে আমারটা যেমন সৌম্যদীপ শাহ বলে লেখা থাকে যারা কম্পিউটার ইউজার্স, তাতে তোদের একটা প্রবলেম থাকে যে সৌম্যদীপ শাহ দেখাচ্ছে কেন, তো ওই প্রবলেমটা তাদের থাকবে না, ঠিক আছে। এবার একটা জিনিস বলে দিই সেভ করতে কি হলো, এটা কোনো আহামরি ব্যাপার না। একদম উপরে যে এই যে এখানে মেনু বলে লেখা আছে, মেনুতে যাবি, মেনুতে যাওয়ার পর এখানে সেভ অপশন আছে, সেভ অপশনের পর এরকম একটা প্যানেল আসবে, এখানে তুই তোর ডিফাইন করে দিবি, যেমন ধর লিখে দিলাম প্রীতম, প্রীতম, এখানে স্ল্যাশ দেওয়া যায় না কিন্তু, ঠিক আছে, মানে এই যে এই স্ল্যাশ দেওয়া যায় না, কারণ কোনো নামে কখনো স্ল্যাশটা ডিফাইন করা যায় না, তখন এরকম ভাবে লিখে নিতে হয়, যদি স্পেস বোঝাতে হয় তখন এইভাবে লিখতে হয়, ঠিক আছে। প্রীতম দেওয়ার পর সিম ডট ইন্ট, ডটও দিলে মুশকিল আছে, অনেক সময় কাজ করে না। আমি এইভাবে করে ওকে করলাম, ওকে করার মতোই আমার সেভ হয়ে গেল। এক জিনিস দেখবি, যখন আমি সেভ করা হয়, সেভ করার সময় ঠিক এই প্যানেলটার মধ্যে এটা ফলো করবি, এই জায়গাটা এখানে বলে দিয়েছে যে কোথায় সেভ হচ্ছে, সেভ লোকেশনটা বলে দিয়েছে, কারণ এই অ্যাপটার মধ্যে অন্য কোথাও থেকেও এটা জানা যাবে না যে কোথায় সেভ হয় এটা, ঠিক আছে। সেভ অ্যাট এসডি কার্ড ডাউনলোড, ঠিক আছে, মানে তোর মোবাইলে যে ডাউনলোড থাকে সেখানে দেখতে পাবি, ঠিক আছে। তো আমি ব্যাক করে দিচ্ছি, মোটামুটি এটা বুঝতে পেরে গেছিস। আমি আমার ডাউনলোডসে গেলাম, ফাইলসে গেলাম, আমার বাই ডিফল্ট ডাউনলোডসই খোলে, ঠিক আছে। এখানে ফার্স্ট অপশন এই যে চলে এসেছি প্রীতম সিম ইন্টারেস্ট, ঠিক আছে। যাদের এই অপশনটা আসে না তারা জাস্ট ফাইল ম্যানেজারে যাবি, ফাইল ম্যানেজারে যাওয়ার পর দেখবি তোদের ফাইল ম্যানেজার একটু অন্যরকম দেখতে হতেই পারে, কিন্তু বেসিক যে পার্টটা সেম থাকে সেটা হচ্ছে এরকম যে ফাইল ম্যানেজার যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজ আর এক্সটার্নাল স্টোরেজ দেখা যায়, ঠিক আছে। এটা আমার উপরে যে এই পার্টটা এটা হচ্ছে আমার ইন্টারনাল স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজটা আমার রিনেম করা আছে। আর এই পার্টটা হচ্ছে আমার এসডি কার্ড, ঠিক আছে, এসডি কার্ডের লোগো দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো আমার এসডি কার্ডটায় যাবো, এসডি কার্ডে যাওয়ার পর এরকম তো থাকে সবারই, এরকম থাকার পর আমার এই যে ডাউনলোডস, আচ্ছা এইখানটা নেই,
আচ্ছা, এটা ইন্টারনাল স্টোরেজে ডাউনলোডসে ঢুকেছে, ঠিক আছে। মোট ডাউনলোডস বলেছে, এখন ডাউনলোডসে দেখে নিস, ঠিক আছে। কেন হলো জানি না, বুঝতে পারছি না, বাট ইন্টারনাল স্টোরেজে আমার ডাউনলোডসে আছে। ঠিক আছে, তো এই পার্টটা এটাই বলার ছিল, ঠিক আছে। তো এইভাবে তোরা মোবাইল থেকে কোডিং পার্ট, এই যে কোডিং অ্যাপটা, এই কোডিং অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছিলাম অলরেডি, তো এই কোডিং অ্যাপের লিঙ্ক থেকে তোরা পুরো কোডিংটা কিন্তু করতে পারিস, ঠিক আছে। এবার আমি বলে দিচ্ছি কোডিং জিনিসটা কি হচ্ছে, কেন করছি, ঠিক আছে। কোডিং পার্টটা যেটা আমরা করছি, ঠিক আছে, কোডিং পার্টটা যেটা আমরা করছি মেনলি একটাই কারণ, অনেকের মনে প্রশ্ন আসছে এবং আসাটাও স্বাভাবিক, যে আমরা তো যখন ক্যালকুলেটরে যখন পিআরটি বাই 100 ডিফাইন করে দিচ্ছি, তো সেখানে তো আমার আউটপুট বেরিয়ে যাচ্ছে, তো আমরা কেন করছি, ঠিক আছে। মেনলি তোদের এই এই জিনিসটা আমাদের করতে হচ্ছে এই কারণে, যখন আমরা ক্যালকুলেটরে যদি আমরা নিজেরা বানাই, ঠিক আছে, ক্যালকুলেটর তো কেউ বানিয়ে নিয়ে এসছে, আমরা যদি এমন একটা প্রোগ্রাম বানাই যেটা ক্যালকুলেটরের মতোই কাজ করবে, ঠিক আছে, সেই প্রোগ্রামটা বানানোটার জন্য এটা করা হয়। এবার তোদের প্রশ্নটা, আমরা ক্যালকুলেটর বানাতে যাব, ঠিক আছে। তো মেনলি এগুলো হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করা হয়, তো ওখানে অনেক রকম মেকানিজম থাকে, ঠিক আছে। আমরা শিখেছি এইচটিএমএল শিখেছি। এইচটিএমএল এ কি হয় না, ওখানে পুরো যে টেক্সটের কন্টেন্ট যেগুলো থাকে, ঠিক আছে, ওটা ডিফাইন করে, বাঁকা সোজা বোল্ড কালার, এগুলো সব ডিফাইন করে দেয়। তারপর যখন আমরা সিএসএস শিখলাম, সিএসএস এ কি বলছে না, সিএসএস বলছে সবই তো ঠিক আছে, টেক্সট তো টেক্সটের মতোই হলো, কিন্তু এবার যে ব্যাকগ্রাউন্ডে যে বক্স, ডিজাইন, ইমেজ, ইমেজটা অবশ্যই এইচটিএমএলও থাকে, কিন্তু আমি বলছি এই যে ব্যাকগ্রাউন্ড বক্স, একটা নীল বক্সের মধ্যে পুরোটা লেখা হবে, ঠিক আছে। এই যে পার্টগুলো, বা আমার একটা ওয়েবসাইটের মধ্যে 4টে বক্স থাকবে, 4টেই নীল হবে, 4টে বিভিন্ন রকম কালার হবে, এই পুরো জিনিসটা সিএসএস ডিফাইন করে, ঠিক আছে, মানে ডিজাইনটা করে। আর জাভাস্ক্রিপ্ট কি করে, জাভাস্ক্রিপ্ট এসে তোর ওগুলোকের মধ্যে একটা ইন্টারলিঙ্ক করে, মানে কমিউনিকেশন করে। কিরকম না, তুই কোনো একটা মুভমেন্ট নিয়ে আস ওয়েবসাইটের মধ্যে, যদি একটা মুভমেন্ট দরকার পড়ে, ঠিক আছে, অ্যানিমেশন মুভমেন্ট দরকার পড়ে, সেটা পুরোটাই কিন্তু হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট করে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট কিরকম করে, ধর তুই একটা বললি দিয়ে একটা বক্স আছে, সিএসএস এ তুই কি করলি, বক্সটার মধ্যে কি লেখাটা হবে ডিফাইন করে দিলি, সিএসএস সরি এইচটিএমএল দিয়ে। একটা বক্স আছে, ওই বক্সটার মধ্যে কি লেখা হবে সেটা এইচটিএমএল দিয়ে ডিফাইন হয়ে গেল। আচ্ছা, বক্সটার কালার কি হবে, বক্সটার ডাইমেনশন কত হবে, বক্সটা কত বাই কত হবে, এটা পুরোটা ডিফাইন করা হচ্ছে সিএসএস, ঠিক আছে। এবার তুই যদি বলিস না বক্সটার কালার লাল হবে, তারপর যখন আমি বক্সটার মধ্যে ক্লিক করতে যাবো সেটা গ্রিন হয়ে যাবে, আবার ক্লিক করলে ওটা সাদা হয়ে যাবে, আবার ক্লিক করলে কালো হয়ে যাবে, ঠিক আছে। এই পুরো কাজটা এই পুরো কাজটা ডিফাইন করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো যখন কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার বানানো হয়, তখন কিন্তু এই যে পুরো কোডিংটাই আমাদের করতে হয়, ঠিক আছে। ওখানে আমি আমার মোবাইলে যে ক্যালকুলেটারটাকে অ্যাপটাকে ইনস্টল করে দিলাম, ওরকম কোনো কিন্তু সিস্টেম নেই। ক্যালকুলেটর যদি ইনস্টল করতেই হয়, তো ক্যালকুলেটর পুরো কোডিংটাই ইনস্টল করতে হবে ওখানে, ঠিক আছে। ইনস্টল মানে ওখানে কপি পেস্ট করা ছাড়া কিছু না, ঠিক আছে। তো এই পুরো ফাংশনগুলো জানার জন্য ওখানে করতে হয়, ঠিক আছে। যেমন আমরা যখন এক্সাম দিচ্ছিলাম, তো এক্সামের সময় আমরা অনেকে দেখলাম যে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্সন হচ্ছিল অনলাইনে গুগলে, ঠিক আছে। তো গুগল ওটা করলো কি করলে, মানে গুগলের যে একটা ওয়েবসাইটই করেছে নিশ্চয়ই, তো ওয়েবসাইটটা করলো কি করে, ওয়েবসাইটকে ওইভাবে ডিফাইন করা আছে যে যদি কাস্টমার বা ইউজার যখন ইনপুট দেবে, তো তাকে এইভাবে আনসারটা দিয়ে দিবি, ঠিক আছে। ভেতরে কি হলো আমরা অত জানার দরকার নেই, ওয়েবসাইটের ভেতরে কি কোডিং আছে তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ইউজার আসবে, ইউজার এসে লিখে দেবে বাইনারি নাম্বার, আউটপুট বেরিয়ে যাবে ডিসিমেল নাম্বার, বা ভাইস ভার্সা, ঠিক আছে। এই পুরো কাজটা করে দেওয়ার জন্যই তখন লাগে হচ্ছে আমাদের কোডিং। আর আমরা এখন যেটা শিখছি, সি প্রোগ্রামিং যেটা শিখছি, সেটা মেনলি ইউজে হচ্ছে এটাই। সি প্রোগ্রামিং থেকে এই পুরো সমস্ত ম্যাথমেটিক্যাল কাজগুলো করা যায়, ম্যাথমেটিক্যাল কাজ হোক বা প্রিন্টিং এর কাজ হোক, এই পুরো কাজটাই কিন্তু করা যায়, এবং এই জন্যই আমরা সি শিখতে হচ্ছে। সি আর জাভাস্ক্রিপ্টের মধ্যে ম্যাচ এই কারণেই আছে, জাভাস্ক্রিপ্টও একটা মুভমেন্টের কাজ করে, ঠিক আছে, মানে একটা কি বলে, একটা অ্যানিমেটিক টাইপের কাজ করে, ডিজাইন করে, প্রিভিউ দেয়, স্লাইডিং করে, স্লাইড শো যেটা বলা হয় সেটাকেও করে। আর জাভাস্ক্রিপ্ট আমাদের সি প্রোগ্রামেও কিন্তু অনেকটা তাই রকম কাজ করে, ঠিক আছে। আমরা ইনপুট দিচ্ছি, আমাদের আউটপুট বেরিয়ে যাচ্ছে, একটা মুভমেন্ট থাকছে। আমি এখানে বলছি যেতে ও পরপর আসছে, এই যেমন দেখলি আমি এখন মোবাইলে দেখাচ্ছিলাম, ওখানে যেমন প্রথমে আমাকে চাইলে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়ার পর কিন্তু পরের অ্যামাউন্ট, মানে পরের যে ইন্টারেস্ট রেট বা টাইম পিরিয়ড, ওটা কিন্তু এলো, ও কিন্তু আগে আসেনি। আমি মানে ইনপুট দেওয়ার পরে কিন্তু ও মুভটা করলো, এবং এটা অটোমেটিক হলো।
এই অটোমেটিক হওয়ার জন্য, এই মুভমেন্টটা হওয়ার জন্য একে সি প্রোগ্রামিং আর জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ম্যাচ থাকে, ঠিক আছে, এবং ওদের কোডিং গুলোর মধ্যেও অনেকটা ম্যাচ থাকে। কোডিং গুলোর মধ্যে ম্যাচ হলেও ওদের যে ইউনিট, মানে ওদের যে ট্যাগ, যেমন এইচটিএমএল যে এক একটা ট্যাগ থাকে, বিআর ট্যাগ, পি ট্যাগ, তেমনি এদের যে ট্যাগ গুলো, এদের ট্যাগ কিন্তু আলাদা। আমি আগেই বলেছি যেটা সি প্রোগ্রামিং এ যেখানে আমরা প্রিন্ট এফ ইউজ করি, এবং জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট ডট রাইটের কিন্তু একই কাজ, দুটোই কিন্তু একই জিনিসই কাজ করে, কিন্তু দুজনের রাজ্য আলাদা, তাই দুজনের রাজনীতিও আলাদা। ঠিক আছে, ব্যাপারটা এরকম। তো এবার আমি কোডিং এ ঢুকে যাচ্ছি। ঠিক আছে, বেসিক ফ্যাক্টটা বলে দিলাম যে কেন শিখছি, কেন বৃত্তান্ত। আর মোদ্দা কথা তোদের এটাই শেখাচ্ছি কারণ আহ, পরীক্ষার সময় ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে, সেখানে আমি করতে পারবো কিনা তাও জানি না। আমি কেন, মানে আমার মতো যারা আছে, মানে অন্তত যারা কম্পিউটার থাকার জন্য কিছুটা অ্যাডভান্স লেভেলে আছে এই পার্টটায়, ঠিক আছে, এই পার্টটাতে তারা যে সবসময় তোকে হেল্প করতে পারবে এটা কিন্তু পসিবল নয়, কারণ ওই সময় টিচাররা কিন্তু খুব টর্চার করে। ঠিক আছে, মানে যা যা ইচ্ছে তাই করে। তো সেই কারণে তোদের আমরা যদি হিন্টও দিই কোনো, মানে আমাদের পক্ষে তো যদি পুরোটা সম্ভব না হলেও যদি তোদের একটা হিন্ট বলে দিই, এটার পর এটা করবি, এটার পর এটা করবি, এটা করবি, তুই যদি নাই বুঝিস তাহলে কিছুই বুঝতে পারবি না। অন্তত যদি হিন্টটা দিই, হিন্টটা দিলে কিন্তু তোরা অন্তত কিছুটা হলেও নামিয়ে নিতে পারবি। নামিয়ে নেওয়ার পর যদি এরর হয়, তাহলে এখান থেকে তো কম্পিউটার তোকে বলেই দেবে, মানে কম্পিউটার বা মোবাইল যেই হোক তোকে তো বলেই দেবে যে তোর কোথায় প্রবলেমটা হচ্ছে, কোথায় ব্র্যাকেট দিসনি না কমা দিসনি কি দিসনি, সেটা তোকে কম্পিউটার বলেই দেবে। তো সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাও যদি খুব সমস্যা হয় তখন আমাদের দেখিয়ে দিলে আমাদের দেখতে অতটা সময় যাবে না, কারণ আমরা যখন এরর দেখায় তো এররে ফাংশন দেখে আমাদের একটা আইডিয়া থাকে যে কি কি ধরনের এরর হয়। কারণ আমরা যখন কোডিং করি আমাদের এতটাই এরর হয়, এতটাই এরর হয়, আর এতটাই টাইম খায় আমাদের, যেটা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, কারণ আমরাও বিগিনার্স, তো আমাদেরও অসম্ভব ভুল হয়। তো এটাই হচ্ছে মোদ্দা কথা। তো যাতে আমরা এখন শিখাচ্ছি যাতে তোরা কমফোর্টেবল হোস এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, আর তোরা অন্তত ছোট ছোট কাজগুলো যাতে নিজেরা করতে পারিস। আর আরেকটা কারণ হলো যেটা আমার ডিভাইস থেকে যখন স্ক্রিনশট দেওয়া হয়, কারণ আমি আগের বার 42 না 44 জনকে আমি আমার ডিভাইস থেকে স্ক্রিনশট প্রোভাইড করেছিলাম এই প্রোগ্রামিংটার জন্য, সি প্রোগ্রামিংয়ের জন্য, কিন্তু ওইখানে সবকটারই সৌম্যদীপ সাহা লেখা ছিল। তো আমি চাই না যেটা সেটা দেখা যাক। ঠিক আছে, তো তোদের যাতে তোরা নিজেরা করতে পারিস তাই জন্য তোদের ওই মোবাইল অ্যাপটা দেখালাম। ওই মোবাইল অ্যাপটাতে তোদের 99% কাজ কিন্তু হয়ে যাবে। যখন কম্পিউটার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, মানে এই সেমিস্টার শেষ হয়ে যাবে, তো ওটা আনইনস্টল করে দিস, ওটা কোনো কাজ নেই। তো ঠিক আছে, আমি স্ক্রিনটা প্রেজেন্ট করছি তাহলে। তো এখানে অনেকগুলোই প্রোগ্রামিং আছে, কারণ ওগুলো আমি করেছিলাম। দাঁড়া, আমি সিম্পল ইন্টারেস্টে আগে বুঝিয়ে দিই, কারণ ওইটার মধ্যে অনেক কিছু আছে যেগুলো একসাথে বোঝানো যাবে কিন্তু স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আমি সিম্পল ইন্টারেস্টে 4 নম্বরে আছে। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, সিম্পল ইন্টারেস্টটা বল। আমি এখানে সিপি সফটওয়্যারটা নামিয়েছি। আমি আগেও বলেছি যে সিপি সফটওয়্যারটা কিভাবে ইনস্টলেশন করতে হয় তার পুরো ডিটেলস আমার দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, ওই ভিডিওটার মধ্যে যদিও ভয়েস নেই, তবুও তোরা বুঝতে পেরেছি। ঠিক আছে, ওটার টেকনিক্যাল প্রবলেমের জন্য ভয়েস বোঝা যাচ্ছিল না। তো আই থিঙ্ক এখন তোরা বুঝতে পেরে যাবি। ঠিক আছে, তো আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, তোদের সুবিধা হবে। আমার কম্পিউটারে এসএসডি নেই তো একটু স্লো হবে। ঠিক আছে, তো তোরা একটু টলারেট করে নিস এটা। লেখা কি পড়া যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডে কিছু দেবো? এটাতে মানে বেশি বোঝা যাচ্ছে তাই না? হ্যাঁ, এটা ঠিক আছে। এবার দেখ, জাভাস্ক্রিপ্ট আর সি প্রোগ্রামিং, ঠিক আছে, আমি দুটোকে একটু কোরিলেটেড করবো কারণ আমি পরে যখন জাভাস্ক্রিপ্টটা বোঝাবো, ঠিক আছে, তো অনেকটা বেনিফিটস হবে। তো দুটোর মধ্যে কোরিলেট আছে বলে আমি কিন্তু দুটোকে নিয়ে আমি একসাথে বলছি। ঠিক আছে, কিন্তু আমি মার্চ করবো না, চিন্তার কিছু নেই, গুলিয়ে যাওয়ার কিছু নেই। ঠিক আছে, গোলাবে না এটা। একদম ফার্স্টে দেখা আছে যে রাইট এ প্রোগ্রাম টু যে ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট, এটাকে কিন্তু একটা দুটো যে স্ল্যাশ
ডবল স্ল্যাশ দিয়ে শুরু করা হয়েছে, ঠিক আছে। এই দুটো ডবল স্ল্যাশ যখনই দিই সেটাকে আমরা বলি কমেন্ট লাইন, ঠিক আছে। ডবল স্ল্যাশ দিয়ে আমরা যা খুশি তাই যাই লিখবো, ঠিক আছে, সে যতটা খুশি যা খুশি তাই লিখবো, সেটা কোনোদিনই কিন্তু প্রিন্ট হয় না, ঠিক আছে। আমরা ডবল স্ল্যাশ দিয়ে যাই লিখবো সেটা কিন্তু কোনোদিন কোনো প্রিন্ট হয় না। ওটা জাস্ট যে এডিটর, মানে এখানে আমি, ঠিক আছে, যেহেতু আমি কাজ করছি সেখানে আমি, তোরা যখন এডিট করবি, মানে তোরা যখন কাজ করবি, তখন কিন্তু তোদের জাস্ট বোঝার জন্য কিন্তু এটা তোরা লিখিস, ঠিক আছে। হয়তো এখানে একটা যখন কোডিং করা হয় তো কোডিং এ অনেক কিছু লেখা হয়, তো কোডিং এ কোন লেখাটা কি পারপাসের জন্য সেটা বোঝানোর জন্য কিন্তু নিজেদের ছোট ছোট করে একটা মেসেজ বক্স করা হয়, মানে মেসেজ লিখে নেওয়া যে এটা কিন্তু এটার জন্য, হ্যাঁ, যাতে পরবর্তীকালে যদি কোনো প্রবলেমস হয় বা তখন কিন্তু তোরা বুঝতে পারবি যে আমার এখানটা প্রবলেম হচ্ছে। সাপোজ ধর তুই একটা সফটওয়্যার বানালি, সেই সফটওয়্যারে তো আর এই এত ছোট কোডিং থাকবে না, ওখানে বিশাল কোডিং থাকে। তো এখন দেখা যাচ্ছে যে তুই একটা ট্রানজ্যাকশন করতে যাচ্ছিস, ট্রানজ্যাকশন হওয়ার জন্য নতুন গেটওয়েটা খুলছে না, তো কোনো একটা প্রবলেম হচ্ছে। তো তুই বুঝতে পারছিস যে তোর ওই একটা পেমেন্ট থেকে একটা পেমেন্টে গেটওয়েতে যেতে তোর প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। তো সেটা তুই বুঝতে পারছিস, কিন্তু তোর যখন পুরো সফটওয়্যারে কোডিংটা খুলবি তখন কিন্তু তুই বুঝতে পারবি না যে পার্টিকুলারলি কোথায় প্রবলেমটা হচ্ছে, কারণ তোর কোডিংটা তো এখান দিয়ে শুরু, অত কোডিং পড়ার মতো তো সময় নেই, ঠিক আছে। তখন কি করে এই কমেন্ট লাইনগুলো কাজে লাগে, তুই কি করবি, কমেন্ট লাইনগুলো শুধু পড়বি, পুরো কোডিংটার মধ্যে কমেন্ট লাইনগুলো পড়লে বুঝতে পারবি যে কোন কমান্ডটা, মানে কোন কোডিংটা, এই যে পুরো কোডিংটা কি কাজে লাগে মেনলি। এই পুরো কোডিংটা আমার সিম্পল ইন্টারেস্ট কাজে লাগে, তাই আমি ওটা কি করেছি, তাই আমি এটা লিখে দিয়েছি যে আহ, এই কমেন্ট লাইন দিয়ে লিখে দিয়েছি এটা। এটা জাস্ট আমার নিজের বোঝার জন্য লিখেছি, ঠিক আছে। এটার সাথে অন্য কেউ দেখতেও পারবে না, অন্য কিছু বুঝতেও পারবে না। আমি এখানে হিব্রু ভাষাতে লিখলো তাতে ওর যায় আসে না, যা কিছুতেই লেখা যায়, ঠিক আছে। এর সাথে কোডিংটার কোনো মতলব নেই, এ শুধু জাস্ট নিজের জন্য। কম্পিউটার এটাকে বা ডিভাইস একে কখনোই রিড করে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই লাইনটা, এই পার্টটা। এইটা হচ্ছে যখন আমরা কি বলে, আমরা যখন সি প্রোগ্রামিং শুরু করব তখন কিন্তু আমাদের এই স্টার ট্যাগ গুলো দিতে হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের স্টার ট্যাগ, সি প্রোগ্রামের স্টার ট্যাগ। যখন আমরা এইচটিএমএল করেছিলাম, বুঝিয়েছিলাম তোদের, এইচটিএমএল এর স্টার ট্যাগ কি ছিল, আহ, ওই যে একটা এক্সক্লামেশন মার্ক ছিল ব্র্যাকেটের মধ্যে, নিয়ে ডক টাইপ এইচটিএমএল, মনে আছে? আই থিঙ্ক তোদের মনে থাকার কথা, যে আমরা যখন নোট প্যাডে করি তখনই এটা মেনলি কাজে লাগে, কোড পেনে কাজে লাগে না, ঠিক আছে। তো তখন আমরা কি করতাম, যে ব্র্যাকেটের মধ্যে লিখতাম ডক টাইপ, একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে ডক টাইপ এইচটিএমএল লিখতাম। ঠিক ওই কাজটা এখানে করছে হচ্ছে এই যে হ্যাশ ইনক্লুড স্টুডিও stdio ডট এইচ, ঠিক আছে। ঠিক ওই কাজটাই করছে ডক টাইপ এইচটিএমএল এর যে কাজ, ও কিন্তু এখানে সেই কাজটা করছে। এসটিডিআইও, এসটিডি মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট, অ্যান্ড ডট এইচ, এইচটার মানে ঠিক আমার মনে নেই, ঠিক আছে, এই পার্টটা। এরপর হচ্ছে এটা কি প্রোগ্রামিং, ঠিক আছে। এই পুরো প্রোগ্রামিংটা ডিফাইন করার জন্য আমাদের লাগে হচ্ছে আইএনটি মেন, ঠিক আছে। মেন হচ্ছে একটা ট্যাগ, আর এই পুরো প্রোগ্রামিংটা কি হতে চলেছে সেটা ডিফাইন করা হচ্ছে আইএনটি। আইএনটির ফুল ফর্ম হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। মানে আমি এখানে যাই করব সেটা কিন্তু ইন্টিজারের একটা রেজাল্ট দেবে, ঠিক আছে। এখানে কিন্তু অন্য কিছু দেবে না, এখানে কিন্তু পুরোটাই ইন্টিজারের রেজাল্ট দেবে, মানে এই পুরো ফাংশনটা মেনলি ইন্টিজারের উপর বেসড করে। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে তার স্টার ট্যাগ, এই পুরোটাই তাহলে আমাদের কিন্তু স্টার ট্যাগ হলো। এটা এবং এটা প্রতিটা আমাদের যতগুলো কোডিং হয়েছে, যতগুলো কোশ্চেন স্যার দিয়েছিলেন, সব কটার কিন্তু এটা কিন্তু সেম ছিল, কারণ এটা হচ্ছে স্টার ট্যাগ। নেক্সট হচ্ছে এবার আমাদের শুরু করতে হবে কোডিং পার্টটা, এবং এখানেই হচ্ছে বোঝার জিনিস আছে। বাবা এই জানলাটা বন্ধ করে দিন, ঝড় আসছে, হালকা করে রাখ। তো এবার যে কোডিং পার্টটা, এখানে কি করছে, কোডিং পার্ট শুরু করতে হলে কিন্তু আমাদের এই ট্যাগটা দিতে হয়, ঠিক আছে। এই যে এই ট্যাগটা যখনই দিবি, তো এই ট্যাগটা আর এন ট্যাগ এটা কিন্তু অন হয়ে যায় অটোমেটিক্যালি। এরপর লিখতে হবে ফ্লোট। ফ্লোট কেন লিখতে হবে বা এখানে অন্য কিছু কি লেখা যায় সেটা আমি এখনই বলছি। ফ্লোট কথাটা মানে হচ্ছে এখানে কিন্তু তিন ধরনের ক্যারেক্টার থাকে। আমি এখানে ফ্লোট লিখতে পারি, অথবা আইএনটি লিখতে পারি, যেটাকে ইন্টিজার বললাম কিছুক্ষণ আগে, এবং ক্যার লিখতে পারি, CHAR, যেটা থেকে যার মানে ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে। ক্যারেক্টারের ক্যার, ফ্লোটিং এর ফ্লোট, ইন্টিজারের ইন্ট লিখতে পারি। তিনটের মধ্যে ভাইটাল ডিফারেন্স আছে। স্যার এখানে বিট সিস্টেম দিয়ে বলেছিল, তোদের অত বিট সিস্টেম জেনে লাভ নেই।
জাস্ট জানার দরকার হলে এমনি জেনে নিবি, ঠিক আছে? আমি জাস্ট বেসিক ডিফারেন্সটা বলছি এখন। ইন্টিজারে আইএনটি যখন দিই তখন ইন্টিজার বোঝাই। ইন্টিজারে কি হয়, ইন্টিজারে হচ্ছে এক, যে কোনো ইন্টিজারে বাংলা মানে কি পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে চলতে থাকে, যে কোনো ভ্যালু আসতে হয়। ফ্লোট যখন দিই, FLOAT, ফ্লোট যখন দিই তখন কি হয়, তখন হচ্ছে তুই ডেসিমেল পয়েন্ট অব্দি করতে পারিস, যেমন 1.3, 1.7, 9.9, 8.3, যা খুশি তাই, মানে এই যে ডেসিমেল সেকশনটাকে আনতে হলে তোকে ফ্লোট দিতেই হবে, কারণ ইন্টিজার ফ্লোট কিন্তু আলাদা এই দিক দিয়ে। ক্যারেক্টার কি হয়, ক্যারেক্টার মানে বুঝতেই পারছি যে ABCD যেগুলো অ্যালফাবেট আমরা যেগুলো বলি, তখন ডিফাইন করতে হলে ক্যারেক্টার লাগে, ঠিক আছে? মজা এবং ইম্পর্টেন্ট ফ্যাক্ট এটা হচ্ছে, এই পুরো কোডিংটা যখন করবি তখন কিন্তু ক্যারেক্টার সঙ্গে ক্যারেক্টারের কাজ করতে হবে, ফ্লোটের সঙ্গে ফ্লোটের কাজ করতে হবে, ইন্টিজারের সঙ্গে ইন্টিজারের কাজ করতে হবে। মানে আমি এটাই বলতে চাইলাম, এখানে এই যে দেখ, ফ্লোটের পর লেখা আছে PRTSI, ঠিক আছে? মানে ফ্লোট হচ্ছে একটা ট্যাগ দিলাম, মানে আমরা বলে দিলাম যেটা পুরোটাই ফ্লোটিং এর উপর হবে। তো আমি এখানে ফ্লোটের সঙ্গে পি দিলাম, আর এখানে যখন আমরা ক্যালকুলেশন করছি এখানে PRT × 100, তার মানে কি পিটাও ফ্লোট, আরটাও ফ্লোট, টিটাও ফ্লোট, এই যে PRT এগুলো সবই ফ্লোটের আন্ডারে আছে, PRT সবই ফ্লোট। তো ফ্লোটের সঙ্গে ফ্লোটের রিয়াকশন মানে ক্যালকুলেশন হচ্ছে, কোনো প্রবলেম নেই। এখন যদি আমি ফ্লোটের জায়গায় এখানে আমি বলে দিলাম ইন্ট PR, আর নিচে বলে দিলাম টি, যেমন ধর আমি দেখাচ্ছি এটা করে, ইন্টে লিখে দিলাম টি, আর এখানে কেটে দিলাম এটা, মানে এই পার্টটা। এবার দেখ, ফ্লোটে কি হলো, PRSI লিখলাম, ইন্টিজারে টি লিখলাম, আর তখন যখন আমরা এখানে ক্যালকুলেশন করব তখন কিন্তু এটা কিন্তু কোনো আউটপুট দেবে না, কারণ হচ্ছে এখানে পি আর এটা হচ্ছে ফ্লোটিং কমান্ড মানে ফ্লোটিং ট্যাগ, আর টি হচ্ছে ইন্টিজার। তো ফ্লোট আর ইন্টিজার কিন্তু কখনো ক্যালকুলেশন করা যাবে না, কারণ করতে হলে একসাথেই করতে হবে, ঠিক আছে? যদি তোকে করতে হয় এবং তুই যদি ফোর্সড হোস যে করতেই হবে, তখন কিন্তু এর আলাদা রুল আছে, সেটা কিন্তু আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? এর আলাদা রুল থাকবে। তো যাই হোক, ফ্লোটে তাহলে বলে দিলাম এটা। এবার ফ্লোট দিয়ে আমরা কেন লিখছি সেটাও এখন বলে দিচ্ছি। ফ্লোট দিয়ে যে PRT, এটা দিয়ে আমরা এটাই ডিফাইন করছি, কম্পিউটারকে বা ডিভাইসকে আমরা জানাচ্ছি, এই ডিভাইস আমরা কিন্তু এই ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? তুই কিন্তু এইটা ধরে ধরে সার্চ করিস, ঠিক আছে? মানে আমি কম্পিউটার বা ডিভাইসকে বলে দিচ্ছি যে আমি এখানে যে নাম্বারগুলো নিয়ে কাজ করবো সেটা হচ্ছে PRT। যেহেতু এখানে আমরা কোনো নাম্বারই ডিফাইন করিনি, তাই এগুলোকে আমরা ভেরিয়েবল ধরে নিচ্ছি, যেমন XYZ আমরা ধরতাম ম্যাথামেটিক্স করার সময়, লেট এক্স ইকুয়াল টু আসল, যেমন লিখতাম না ছোটবেলায় ম্যাথে, যে ধরি আহ, আসল হচ্ছে এক্স, 5,000 টাকা, ইন্টারেস্ট রেট হচ্ছে ওয়াই, এত টাকা। তো এই XYZ এগুলো কি না, এগুলো আমরা ব্র্যাকেটে লিখে দিতাম, এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ভেরিয়েবল, ঠিক আছে? যাই হোক, কনস্ট্যান্ট না, ভেরিয়েবল। তো এগুলো আমরা ব্র্যাকেটে লিখতাম। তো এখানেও কম্পিউটারকে জানালাম যে PRT এগুলো নিয়ে আমরা কাজ করব, এর বাইরে যদি কিছু থাকে তো সেটা কম্পিউটার রিড করবেই না। ও শুধু জানে পি দেখবে, আর কোথায় আছে দেখবে, টি কোথায় আছে দেখবে, SI কোথায় আছে দেখবে, সেই অনুযায়ী কাজ করবে, হলে হবে না হলে না হবে, এর চেয়ে বেশি কিছু জানে না। না না কাটছে না, তোর হয়তো নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে, এবার হচ্ছে প্রিন্ট এফ। আমি আগেই বললাম যে প্রিন্ট এফ এর কাজটা কি। প্রিন্ট এফ এর কাজ হচ্ছে আমরা যেটা দেখবো রান করার সময় সেটা দেখানো, ঠিক আছে? তোরা তোদের মনে আছে কিনা জানি না, আচ্ছা আমি এটা দেখাচ্ছি, এটা আমি রান করে এটাকে সুইচ করে দিচ্ছি না। আমরা এখন এই লাইনটাতে আছি, ঠিক আছে? আর আমি ইউজ করছি এখানে। এবার দেখ, সবচেয়ে ফার্স্টে ফ্লোট দিয়ে তো ভেরিয়েবল ডিফাইন করে দিলাম। এরপর কি হয়েছে, এই বক্সটা একটু ছোট লাগবে তোদের, বা একটু কোঅপারেট করে নিস। প্রিন্ট এফ মানে যেটা আমরা আগেই বললাম যে প্রিন্ট এফ দিয়ে আমরা কি করলাম, যেটা আমরা দেখবো সেটাই ডিফাইন করে দিলাম। প্রিন্ট এফ দিলাম, ভালো কথা, নিয়ে বলে দিলাম কি লিখবি না, এন্টার দ্য ভ্যালু অফ
প্রিন্সিপাল রুপিস এটা লিখে দিল। ও কি করলো, এন্টার দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল রুপিস করে ছেড়ে দিল। দেখ পুরো লেখাটাই কিন্তু একই। এবার হচ্ছে এই যে ব্যাকস্ল্যাশ এন লিখেছি আমি, এটা তোরা নাও লিখতে পারিস, এটা লিখলে কোনো প্রবলেম নেই। কেন লিখছি সেটা আমি একটু পরে বলছি। তো বাকিটা কি হলো, যে প্রিন্ট এফ দেওয়ার পর ব্র্যাকেট শুরু করতে হয়, ব্র্যাকেট শুরু করার পর কতটা লিখতে হয় সেটাকে আমরা এই ইনভার্টেড কমার মধ্যে লিখে দিই। ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে লিখে দিয়েছি এতটা। ব্যাকস্ল্যাশ দিয়ে এনটা লিখেছি এই কারণে যে এরপর যে আমি ইনপুটটা দেবো, দেখ এখানে যে ব্লিঙ্কিং করছে যে কার্সারটা, এই কার্সারটা কিন্তু নিচে আছে। এটা চাইলে কিন্তু এখানেও থাকতে পারতো, এখানে না থেকে নিচে আছে এই কারণেই যেখানে আমি ব্যাকস্ল্যাশ এন দিয়েছি। ব্যাকস্ল্যাশ এন কথাটা মানে হচ্ছে নিউ লাইন, এন ফর নিউ, সেই নিউ লাইন থেকে এসছে ব্যাকস্ল্যাশ এন। যখনই আমরা কোনো ইনভার্টেড কমার আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেব, তখন কি হয় যে ওই যে লেখাটা হবে এতটা কমপ্লিট হবে, এই পুরো পার্টটা যে কমপ্লিট হবে, পুরো পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটা কিন্তু পরের লাইনে কনভার্ট হয়ে যাবে। এখানে কিন্তু আমার পরের লাইনে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে স্ক্যান কমান্ড। প্রিন্টএফ কমান্ডে তাহলে বুঝতে পারলাম প্রিন্টএফ কমান্ডে কি হলো। প্রিন্টএফ কমান্ডে আমরা যা দেখতে চাই আউটপুটে সেটা ডিফাইন করা হচ্ছে প্রিন্টএফ কমান্ড। যখনই প্রিন্টএফ থাকবে তখনই বুঝবি সেটা আমরা আউটপুটে দেখতে পারবো। এবার হচ্ছে স্ক্যান এফ। স্ক্যান এফ, SCAN, স্ক্যান এফ, এই কমান্ডটা, এই কমান্ডটার কাজ কি না, এই কমান্ডটার কাজ হচ্ছে আমরা এই প্রিন্টএফ থেকে যে ভ্যালুটা ইউজারের কাছ থেকে পাবো সেটাকে স্ক্যান করে এই PRT এদের মধ্যে বসিয়ে দেবো। ঠিক আছে, মানে এটাই বলতে চাইছি যে ধর এন্টার দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল, এটা তো আউটপুট দেখালো, ভালো কথা। এই আউটপুট দেখানোর পর আমি একটা ইনপুট নিলাম, সেই ইনপুটটাও ভালো কথা। কিন্তু ইনপুটটা নেওয়ার পর ইনপুটটা কম্পিউটার বুঝবে কি করে যে ওটা পি না আর না টি না SI, কি বুঝবে? তাছাড়া PRT এগুলো কি সেটাও তো কম্পিউটার জানে না এখন। জানে যে একটা ভেরিয়েবল, একটা নাম্বার, একটা কিছু একটা হবে হয়তো। ঠিক আছে, এইটাই ছিল। তখন আমরা কি করি যে আমরা বলে দিই যে এটা কিন্তু এক্স। যেমন আমরা যখন বাংলায় লিখতাম ম্যাথ করার সময় যে ধরি আসল হচ্ছে এক্স। ঠিক আছে, ধরি আসল, এই পুরো কথাটা প্রিন্ট এফ কাজ করে দিল। ঠিক আছে, এক্স ধরি আসল ব্র্যাকেটের মধ্যে যে এক্স লিখি, এই এক্সটা ধরে আমরা ওখানে যখন ব্র্যাকেটের মধ্যে লিখি যে ধরি আসল ব্র্যাকেটের মধ্যে এক্স, তখন কিন্তু আমরা বুঝে যাই যে ধরি আসলটা কিন্তু একটা এক্স। এখানে যাই লিখবো সেটা কিন্তু এক্স এর ভ্যালু হবে। তো সেটাই বোঝানোর জন্য আমরা কি করি, স্ক্যান এফ কমান্ড দিই। স্ক্যান মানে বুঝতেই পারছি যে এখান থেকে ও স্ক্যান করে নিল, এখান থেকে ইনপুটটাকে ও স্ক্যান করলো, স্ক্যান করে কি করলো, ও পিতে ডিফাইন করলো। আর ডিফাইন করার রুলটা হচ্ছে এরকম যে প্রথমে ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় যে এরকম এফ। ঠিক আছে, তারপর ব্র্যাকেট শেষ, সরি ব্র্যাকেট বলে ইনভার্টেড কমা শেষ, তারপর কমা দিয়ে অ্যান্ড, এটাকে অ্যান্ড না হলে স্যার কি টার্ম বলছিল, যাই হোক অ্যান্ডই বলছি, অ্যান্ড দিয়ে পি। এইভাবে কমান্ড যখন লেখা হয় তখন বোঝা যায় যে কম্পিউটার এখান থেকে যে ভ্যালুটা পেলো সেটাকেও পিতে ডিফাইন করছে। ঠিক আছে, এখানে একটা মজাদার কথা বা ইম্পর্টেন্ট কথা আছে, যদি এখানে ফ্লোট থাকে এবং সেটা যদি পি হয়, পি যদি একটা ফ্লোট কমান্ড হয়, তাহলে কিন্তু এখানে পার্সেন্ট, এটা কিন্তু পার্সেন্ট সাইন। ঠিক আছে, পার্সেন্ট সাইন দিয়ে এখানে কিন্তু এফ লিখতে হবে। ঠিক আছে, এফ ফর ফ্লোট। ঠিক আছে, এফ থাকলে এফ লিখতে, মানে ফ্লোট থাকলে এফ লিখতে হবে। যদি এখানে ক্যারেক্টার থাকতো মানে CHAR ক্যার দিয়ে থাকতো তাহলে কিন্তু আমরা এখানে সি লিখতাম। যদি এখানে ইন্টিজার থাকতো তাহলে কিন্তু এখানে আমরা আই লিখতাম না, এখানে আই লেখা যেত না, কারণ তখন আমাদের লিখতে হতো ডি, ডি ফর ডগ, সেই ডি লিখতে হতো। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে, মনে রাখার উপায় নেই। তো যখন ফ্লোট আছে তাই এখানে এফ লেখা হয়েছে। দেখ সবকটারই কিন্তু স্ক্যান যখনই লেখা হয় তখনই কিন্তু একই রকম স্টাইলে লেখা হয়, এই স্টাইলটা তোকে মনে রাখতে হবে। এটা যেমন একটা নির্দিষ্ট স্টাইল আছে এই পার্টটা, তেমনি ওরও একটা নির্দিষ্ট স্টাইল আছে, যে স্টাইলটা তোকে মনে রাখতে হবে। ঠিক আছে, ভালো কথা। আর কম্পিউটারে একটা মজাদার ব্যাপার বলে দিই, এখানে যে কমান্ড গুলো দেখবি, এই যে পুরো যে কমান্ড গুলো আছে পরপর পরপর করে, এই কমান্ড যখন কম্পিউটার আমরা রান করাই, ঠিক আছে, রান করানোর সময় কিন্তু কম্পিউটার কিন্তু প্রতিটা লাইন পড়ে এবং পরপর করেই পড়ে। এখানে যে লাইন নাম্বার গুলো দেওয়া আছে সেটা এমনি দেওয়া নেই, লাইন নাম্বার দেওয়া আছে কারণ কম্পিউটার যখন রিড করে তো লাইন নাম্বার ধরে ধরে পড়ে। আমরা যখন বই পড়ি তো লাইন নাম্বার ধরে 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 পড়ি, ও কিন্তু লাইন নাম্বার ধরে ধরেই পড়ে। যদি মাঝখানে কোথাও গন্ডগোল হয়ে যায় ও কিন্তু আগেই এরর দেখিয়ে দেবে, ও কিন্তু ওই কাজটা ও আউটপুট দেবেই না, যতটা ঠিক আছে ততটারও আউটপুট দেবে না। ও ভুল আছে মানে ভুল আছে, ও হচ্ছে একদম একদম অলস। ঠিক আছে, যদি দেখে যে পুরো কোডিংটা ভুল আছে তাহলেও দেখাবে না, বাকিটা তুই বুঝে নে, ইউজারের উপর ছেড়ে দেবে। যদি দেখে না সব ঠিক আছে তবেই ও নাক গলাবে, মানে খুব বিজি মানুষরা যেরকম করে আর কি।
অনেকটা এরকম। তো ভালো কথা, তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ দিয়ে এন্টার দিয়ে অ্যানুয়াল ইন্টারেস্ট করলাম। ঠিক আছে, এখানে আমি একটা মজাদার ইম্পর্টেন্ট কথা বলি। এখানে দেখবি এন্টার দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট দেওয়ার পর আমি এখানে দুটো পার্সেন্ট সাইন দিয়েছি। ঠিক আছে, আহ, কদিন কালকে যখন রজত স্যার পড়াচ্ছিলেন তখন লজিক্যাল অপারেটরে মানে জাভাস্ক্রিপ্ট অপারেটর উনি বলছিলেন যে দুটো ইকুয়াল সাইন দিলে একটা ইকুয়াল বোঝায়, তেমনি এখানে দুটো পার্সেন্ট সাইন দিলে কিন্তু একটা পার্সেন্ট সিম্বল বোঝায়। ঠিক আছে, এখানে যদি আমরা শুধু পার্সেন্ট দিতাম তাহলে কিন্তু কম্পিউটার তার নিজেদের এই যে পার্সেন্টের মতো কাজ করতো। এখানে যে পার্সেন্টটা দিয়েছি, এই পার্সেন্টটা কিন্তু কোনো আমাদের আউটপুটে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। এই পার্সেন্টটা কম্পিউটার ওর তার নিজের সুবিধা কাজের জন্য ইউজ করে, এটা এক ধরনের ট্যাগ। কিন্তু আমি এখানে কোনো ট্যাগ দিতে চাইছিলাম না, আমি এখানে চাইছিলাম যে পার্সেন্ট একটা সিম্বল হোক। যেমন দেখবি এখানে যখন আমরা আহ, কি বলে, এখানে যখন আমরা 5000 লিখি বা 50,000 লিখে ফেলেছি যাই হোক, তখন দেখ এখানে রেট অফ ইন্টারেস্টের মধ্যে একটাই পার্সেন্ট সাইন আছে কিন্তু। ঠিক আছে, তো এই কারণে যদি আমরা একটা পার্সেন্ট সাইন দিতাম তাহলে কম্পিউটার ও নিজের মধ্যে ঢুকিয়ে নিত। ঠিক আছে, ও কিন্তু ও আউটপুট দিতই না। ঠিক আছে, তখন কিন্তু ওটা একটা আলাদা সমস্যা হতো। ঠিক আছে, তোদের যদি বুঝতে পারছিস আই থিঙ্ক, নাহলে আমি তোকে করে দেখাবো, এটা করে দেখানোর মতো তেমন কিছু নয়। দেখ আমি এটা রান করাচ্ছি, তার এটা কেটে দিই। এটা হচ্ছে রান সিম্বল, এখানে রান করানো হয়। এই দেখ, এখানে আমার একটু স্লোতে যায় বলে একটু সমস্যা নিচ্ছে, বাট আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। 50,000 করেছে দেখ, এবার দেখ ইন্টারেস্টের এখানে কিন্তু কোনো পার্সেন্ট সাইন নেই। ঠিক আছে, এটাই বোঝাতে চাইছিলাম। তো আমি কি করলাম, এখানে আমি আরেকটা পার্সেন্ট সাইন দিয়ে দিলাম। ঠিক আছে, ও এরর দেখাবে না, কারণ ও বুঝতে পারছে না কিনা জানি না, বাট ও এরর দেখাবে না, ও ভাবছে কোনো নিজের কাজ আছে তো এটা বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দুটো পার্সেন্ট সিম্বল এই কারণে দিতে হবে। বাকি সব একই। স্ক্যান এফ হলো, এটাকে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কেও আর এ ডিফাইন করে দিল। তারপর এন্টার টাইম পিরিয়ড করা হলো, সেটাকেও টি তে ডিফাইন করে দিল। নিয়ে এবার তো সবই তো হয়ে গেল, পি আর টি তিনটে ভ্যালু বসিয়ে দিল। এবার কম্পিউটার কি করবে, যে কম্পিউটারকে আমরা ইকুয়েশন দিয়ে দিলাম, ভাই তুই কাজ করবি কি, সবই তো পি আর টি ভ্যালু তো কাস্টমারের কাছ দিয়ে নিয়ে নিবি। নিয়ে নেওয়ার পর কি করবি তুই, একটা সিম্পল ইন্টারেস্ট একটা ইকুয়েশন বসাবি। ঠিক আছে, কম্পিউটার কিন্তু এখনো, সরি ঢিকুর তোলার জন্য, কম্পিউটার কিন্তু এখনো এসআই এর মানে কিন্তু জানে না। ঠিক আছে, ও জানে পি এর মানে, ও জানে আর এর মানে, ও জানে টি এর মানে। 100টা তো একটা ভ্যালু ও জানি, কিন্তু এসআই এর মানে কিন্তু ও এখনো অবধি জানে না। তবুও আমরা ডিফাইন করে দিলাম যে এসআই হচ্ছে কিছু একটা ভ্যালু বা একটা ভেরিয়েবল। যেমন আমরা এক্স ইকুয়াল টু 1+2+3 লিখি, তেমনি ও ওটাকে ভেরিয়েবল হিসেবে ধরে নিয়েছে। এসআই একটা ভেরিয়েবল ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ভালো কথা। তো এখানে আমার কিন্তু কোডিংটা শেষ। এরপর হচ্ছে আমি আমার আউটপুটটাকে কিভাবে সুন্দর করে গোছাবো আর কিভাবে আউটপুটটা আমরা এক্সট্রাক্ট করব সেটাকে দেখাতে হবে। ঠিক আছে, সেটার জন্য হচ্ছে এই বাকি কমান্ডটা, এই পার্টটা। দেখ আমি বলেছি যে এখন আমরা কিভাবে আউটপুটটাকে ডিজাইন করব সেটা আমরা এখান থেকে পাই। ওই জন্য দেখ আমি বলেছিলাম আগে যে প্রিন্ট এফ যখনই হয় তখনই আমরা আউটপুট দেখি। ওই জন্য দেখ সবকটা কিন্তু প্রিন্ট এফ ট্যাগ দিয়ে আছে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে প্রিন্ট এফ দিয়ে আমি একটা ডিজাইন বানার জন্য করেছিলাম এটা। ঠিক আছে, প্রিন্ট এফ দিয়ে একটা ডট 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 লাইন দিলাম, নিয়ে ব্যাক স্ল্যাশ দিলাম যাতে এটা পরের লাইনে চলে আসে। ঠিক আছে, ব্যাক স্ল্যাশ এন যেটা এই পার্টটা পরের লাইনে চলে এলো। প্রিন্ট এফ আবার লিখলাম যে প্রিন্সিপাল অ্যামাউন্ট রুপিস করে একটা দেখাবি। দেখানোর পর তুই যে ভ্যালুগুলো পেলি ওই ভ্যালুগুলো তুই দেখাবি কি করে, সেইটা দেখাতে হলে এখানে একটা নতুন ফরম্যাট লাগে। এই ফরম্যাটটা তোদের জানতে হবে, মুখস্থ করতে হবে। সেটাই হচ্ছে এটা, যে প্রিন্সিপাল অ্যামাউন্ট এত অব্দি তো দেখিয়ে দিল, ইকুয়াল সাইনটা তো দেখিয়ে দিল। যখনই পার্সেন্ট সাইন দিবি তখনই ও ভাববে যে এই কাস্টমার হয়তো আমার কাছ থেকে কিছু একটা ভ্যালু চাইছে, মানে আউটপুট চাইছে। সেইটার জন্য কি করতে হয়, এখানে যখন আমরা পার্সেন্ট এফ লিখেছিলাম এখানেও ওরকম পার্সেন্ট এফ লিখতে হবে। ঠিক আছে, এখনকার কিছুটা সময়ের জন্য এই ডট টুটা ভুলে যাও। আমি জাস্ট শুধু দেখ যে পার্সেন্ট এফ স্ক্যান, স্ক্যান করলো ও কি করলো, স্ক্যান করলো এই পার্টটাকে। ঠিক আছে, এই যে পার্সেন্ট এফ দিয়ে ও স্ক্যান করে নিল যে এটা একটা কোন একটা ফ্লোটিং কমান্ড আছে। ঠিক আছে, সেই ফ্লোটিং কমান্ডকে তার আউটপুটও চাইছে। ঠিক আছে, যদি এখানে কোনো ইন্টিজার কমান্ড থাকতো তাহলে এখানে পার্সেন্ট ডি লিখতাম। ঠিক আছে, পার্সেন্ট ডি লিখতাম। এরপর
আমি তো কম্পিউটারকে বললাম যে প্রিন্সিপাল অ্যামাউন্ট লেখার পর তুই কোন একটা ফ্লোটিং কমান্ড দিবি, কিন্তু সেই ফ্লোটিং কমান্ডটা কি, পি না আর না টি না এসআই কি, সেটা ডিফাইন করার জন্য ওখানে ইনভার্টেড কমা শেষ করে কমা দিয়ে পি লিখতে হয়। মানে এটাই যে পার্সেন্ট পার্সেন্ট এফ ব্যাকস্ল্যাশ এন, মানে যেটা জাস্ট এটা পরের লাইনকে বোঝানোর জন্য। আর এই যেহেতু ব্যাকস্ল্যাশ এনটা সবসময় ইনভার্টেড কমার আগে লিখতে হয়, তাই জন্য এখানে লিখতে হয়েছে। এখানে লিখলেও কিন্তু হতো না, এখানে লিখলেও যা, এখানে লিখলেও তা, এখানে লিখলে কিন্তু ও রিড করতে পারতো না। ব্যাকস্ল্যাশ এন সবসময় ইনভার্টেড কমা শেষ হওয়ার আগে লিখতে হয়, ঠিক আছে। যাই হোক, কমা দিয়ে তারপর পি লিখলাম, মানে এই একটা পি যে ফ্লোটিং কমাটা তার আউটপুট কাস্টমার চাইছে দেখতে, ঠিক আছে, সেই হিসাবে দেখি। এবার হচ্ছে ডট টু কেন লেখা হলো। বাই ডিফল্ট যখন ফ্লোটিং কমান্ডে আউটপুট বের করা হয়, যদি আমি এখানে ডট টু না লিখতাম তাহলে কি হতো, তাহলে হচ্ছে 6টা ডেসিমেল অব্দি ও দেখিয়ে দিত। যদি আনসার 5ও হয় তাহলে ও দেখাতো 5.0000000 এইভাবে দেখিয়ে দিত। কিন্তু আমার তো অত জিরো দরকার নেই, আমার তো জাস্ট দুটো ডেসিমেল হলেই হবে। তো আমার কতটা ডেসিমেল দরকার সেটা জানার জন্য আমরা কিন্তু পয়েন্ট টু দিলাম। পয়েন্ট টু যখনই আমরা ডিফাইন করে দিই এই পার্সেন্ট আর এফ এর মাঝখানে, তখনও বুঝতে পারে যে এই কাস্টমার যখন আউটপুটটা চাইছে তার 0.2 অব্দি চাইবে। যদি 12 আনসার আসে তাহলে 12.25, 12.00। যদি 23.5 আনসার আসে তাহলে লেখাবে 23.50। যদি 23.22 আসে তাহলেও দেখাবে 23.22। যদি 23.456 আসে তাহলেও কিন্তু দেখাবে 23.46। 456 মানে 5-6টা 6 হয়ে যাবে, 23.46 দেখাবে, পরেগুলো কিন্তু দেখাবে না। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। নেক্সট, একইভাবে প্রিন্টএফ রেট অফ ইন্টারেস্ট, সেখানে আমরা এই যে পয়েন্ট এখানে জিরো করেছি, জিরো করার কারণটা বলছি একটু পরে। এখানে এফ লিখলাম, নিয়ে আর ডিফাইন করলাম, মানে আর যে ফ্লোটিং কমান্ডটা সেটার ভ্যালু চাইছে। এখানে জিরো দেওয়া হয়েছে এই কারণেই, কারণ যদি এখানে পয়েন্ট টু লিখতাম তাহলে আপ টু 2 ডেসিমেল, পয়েন্ট ওয়ান লিখলে আপ টু 1 ডেসিমেল, মানে 23.5 এতটা অব্দি। যদি পয়েন্ট জিরো লিখে দিই তাহলে ওটা কিন্তু পুরো ইন্টিজারের মতোই দেখতে হবে। 23 তো 23, 22.5 তো 23, ঠিক আছে। যদি 12.2 তাহলে 12, ও শুধু দুটো ডিজিটই দেখো, মানে ইন্টিজারের মতো রিয়াক্ট করবে, ঠিক আছে। তো এই জন্য ফ্লোট কমান্ড দিয়ে আমরা ইন্টিজারেরও কাজ করতে পারি, এটারও কাজ করতে পারি। এরপরে এটা যেটা দিয়েছি এটা জাস্ট জাস্ট এটা সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছিলাম। এখানে একটা ব্যাপারটা হচ্ছে, দেখ এখানটা ফলো করবি। আহ, আমি এটাকে রান করে দেখালে ভালো হয়, আমি এটা রান করে দেখাচ্ছি, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবি না। ব্যাকস্ল্যাশ এনটা না দিলে যে কি হয় সেটা দেখা। আই থিঙ্ক তোরা আমার কমান্ডটা দেখতে পাচ্ছিস। এখানে একটা দেখ, এখানে আমি কি দিলাম যে এখানেও আউটপুট দেখাচ্ছে যে এই পার্টটা হচ্ছে আউটপুট, এইখান থেকে এই অংশটা হচ্ছে আউটপুট। এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট রুপিস দিয়ে পার্সেন্টেজ আপ টু 2 ডেসিমেল করে দেখালো। দেখ এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট রুপিস আপ টু 2 ডেসিমেল, 00 দেখাচ্ছে নেই, তাও 00 দেখালো, আপ টু 2 ডেসিমেল। নেক্সট কি হলো, প্রিন্টএফ, আর এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়েছি তাই জন্য ও কিন্তু পরের লাইনে কনভার্ট হয়ে গেল। নিয়ে নেক্সট লাইন দিয়ে লেখা শুরু করলো, প্রিন্টএফ রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ ডট জিরো এফ। এখানে কিন্তু কোনো ব্যাকস্ল্যাশ এন দিইনি, কমা দিয়ে আর লিখলাম। নিয়ে কি করলো, রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 12। এখানে কিন্তু কোনো জিরো দিয়েছি, মানে কোনো ডেসিমেল নাম্বার নেই, ও কিন্তু 12 লিখলো। পার্সেন্টেজ সাইনটা হলো এই কারণে, সেটা আমি একটু পরে বলছি, এরপরেই বলছি। তো এতটা অবধি আই থিঙ্ক বুঝতে পেরেছি যে 0.0 জন্য শুধু 12 আনসার এলো, 12.00 বা 12.00000, তাও আসেনি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই যে যেটা আমি মার্ক করে রেখেছি ইয়েলো কালারে, প্রিন্ট এফ, আর দুটো পার্সেন্টেজ সাইন দিয়ে আমি ব্যাকস্ল্যাশ এন কমপ্লিট করেছি। এই কারণে যে যেহেতু আমি এখানে কোনো ব্যাকস্ল্যাশ এন দিইনি, তার মানে পরের যে লাইনটা সেটা কিন্তু পাশাপাশি ভাবে কন্টিনিউ হয়ে যাবে। যদি তোরা কোনোদিন ব্যাকস্ল্যাশ দিতে ভুলে যাস তাহলে এটাই দেখবি যে তুই যেটা যাই লিখবি মানে পরের লাইনে যদি প্রিন্ট এফ দিয়েও লিখিস সেটা কিন্তু পাশাপাশি হতে হতে চলে যাবে, ঠিক আছে। এইখানে দেখ প্রিন্ট এফ দিয়ে আমি দুটো পার্সেন্ট দিয়েছি, মানে ও দেখাবে একটাই আউটপুট দেখাবে, পার্সেন্ট, পার্সেন্ট সাইন দেখাবে, কমান্ড থেকে এটা সাইনে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে, পার্সেন্ট সিম্বল দেখাবে। তো এই কারণে দেখ পাশাপাশি হয়ে গেল। তারপর আমি ব্যাকস্ল্যাশ দিই, সাথেও পরের লাইনটায় যায়। তো ঠিক আছে, এটা আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে ব্যাপারটা।
আমি এখানে কোনো ব্যাকস্ল্যাশ এন দিইনি বলেই কিন্তু এই লাইনটা পাশে চলে গেছিল। পাশে চলে গিয়ে এখানে 12% সাইন হলো। এই পার্সেন্ট সাইনটা স্যার দেয়নি, ওটা আমি জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য নিয়ে এসেছিলাম। এর জন্য হয়তো কাগজের তোদের ল্যাব কপিতে একটা লাইন বেশি লিখতে হতে পারে, ঠিক আছে, কিন্তু সৌন্দর্য বাড়াতে হলে এগুলো লিখতে হতে পারে। নেক্সট হচ্ছে প্রিন্ট এফ দিয়ে একই জিনিস করা হলো, এখানেও জিরো দিলাম কারণ প্রিন্ট এফ টাইম পিরিয়ড যেটা আছে সেটা তো নিশ্চয়ই কোনো ইন্টিজারই হয়, কোনো ডেসিমেল তো হয় না। নেক্সট ওটাকে অ্যাডিং মারলাম এভাবে, ঠিক আছে, ইয়ার্স দিলাম। এখানে দেখ এখানেও আমি কোনো ব্যাকস্ল্যাশ এন দিইনি এই পার্টটাতে, তাই জন্য আমরা কি করলাম প্রিন্ট এফ করে যাই লিখলাম সেটা কিন্তু তার পাশেই চলে গেল। এই দেখ এই যে পাশে চলে এসছে, এই যে 3-এর পর ইয়ার্সে চলে এসছে, ঠিক আছে, এই লাইন তারপর ব্যাকস্ল্যাশ দিয়েছি। তারপর প্রিন্ট এফ দিয়ে সৌন্দর্য বাড়ালাম একটা লাইন দিয়ে, তারপর লিখলাম যে প্রিন্ট এফ সিম্পল ইন্টারেস্ট, নিয়ে আমি ডিফাইন করলাম এখানে এসআই। এখানে যখন আমি এসআই ডিফাইন এখানে আপ টু 2 ডেসিমেল করে দিয়েছি, ঠিক আছে, কারণ এটা একটা অ্যামাউন্ট আপ টু ডেসিমেল অবধি আমরা কাজ করি। নিয়ে ব্যাকস্ল্যাশ এন দিয়ে এসআই লিখে দিলাম। তার মানে ও এখানে যে ভেরিয়েবলটা নিল তার আউটপুটটা ও এখানে দেখালো। তো ক্লিয়ার হলো। তারপর হচ্ছে এখানে মনে রাখবি যে প্রিন্ট এফ এর পর এখানে এই কমা দিতে ভুলবি না, কমা দিতে ভুল হলে এরর দেখাবে। আর এখানে 22 দিতে এই ব্র্যাকেটটাও শেষ করতে হবে। সাপোজ দেখ আমি এখানে কমা দিতে ভুল করলাম ইচ্ছা করে, তারপরে আমি কি বলে রান করালাম, রান করার পর আমাকে এরর দেখাচ্ছে, যে এররে দেখাচ্ছে যে 22তম লাইনের এরর আছে সিনট্যাক্স বিফোর এই টেকেন, ঠিক আছে, এই বিফোর দেখ সিনট্যাক্স এরর বিফোর এই টোকেন, মানে এর 22 নম্বর লাইনে এই ব্র্যাকেটটার আগে কিছু একটা গন্ডগোল আছে, ঠিক আছে। ও এতটা অবধি পড়তে পেরেছে, তার আগে মানে বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল আছে, ওই জন্য বললে এর আগে কিছু একটা প্রবলেম আছে। এখানে হচ্ছে এইটা যখন দিয়ে দেবো আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। এটাই হচ্ছে মেন পার্ট। তো এইভাবেই তোদের বাকি কোডিংগুলো করতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট ছিল। স্যার যেটা লাস্টে দিয়েছিল সেটাও আমি তোদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আহ, তারপর স্যারের যে হোমওয়ার্কটা দিয়েছে সেটা তোরা নিজেরাই করতে পারবি। এখানে একটা মজাদার জিনিস দেখ, এখানটাও তো সবই একই, আমি আগেও বলেছিলাম যে এসটি এই পার্টটাতে একই থাকবে, ভালো কথা, কোনো অসুবিধা কিছু নেই। এখানে কমেন্ট লাইন, এটা কমেন্ট লাইন ঠিকই আছে। এইবার দেখ ইন্টিজার আর ফ্লোট দুটো কমান্ডকে আমাদের ইউজ করতে হয়েছে এবং আমরা বাধ্য ছিলাম, ঠিক আছে। ইন্টিজারে কি আছে, এ বি সি ডট এই ভেরিয়েবলগুলো আছে। কারণ আমি আগেই বলেছি যে কম্পিউটারকে আগে থেকে বলে দিতে হয় যে আমি কোন কোন ভেরিয়েবল নিয়ে কাজ করব, সেই অনুযায়ী কম্পিউটার বাকি কাজগুলো করে, ঠিক আছে। এ বি সি করলো, এ বি সি করার পর ফ্লোটে গেল, ফ্লোটে গিয়ে এভারেজ লিখলো, ঠিক আছে। মানে ও করলো কি ইন্টিজারে, এগুলো হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, মানে এর ডেসিমেল থাকবে কিন্তু এর ডেসিমেল থাকবে না। এবার তোদের মনে প্রশ্ন আসতেই পারে যে আহ, যদি ফ্লোটেই যদি ইন্টিজারের মতো কাজ হয় তো তাও কেন করা হলো না, জাস্ট এটা শেখার জন্যই করা হলো এরকম, ঠিক আছে। তুই চাইলে করতেই পারিস, নো প্রবলেম, ওকে। নেক্সট ফ্লোটে এভারেজ হলো। এবার দেখ আমি বলেছিলাম যে ইন্টিজারের সঙ্গে ইন্টিজারের ক্যালকুলেশন হয়, ফ্লোটের সাথে ফ্লোটের ক্যালকুলেশন হয়, কিন্তু দেখ এখানে ডট যখন লিখেছিলাম ডটে এ প্লাস বি প্লাস সি, এ বি সি তিনটেই তো ইন্টিজার, তাই তো ক্যালকুলেশন হয়ে গেল। যখন এভারেজ বার করতে চাইছি, এভারেজে কি ছিল ডট বাই 3, ডট হচ্ছে একটা ইন্টিজার, এভারেজ হচ্ছে নিজে একটা ফ্লোট। তাই জন্য কি করে যে এভারেজকে ডিফাইন করার সময় ওখানে ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হয় যে এটা কিন্তু একটা ফ্লোটের মতো ভাবে কাজ করবে, মানে ডট বাই থ্রিতে যেই রেজাল্ট আসুক না কেন সেটা যেন একটা ফ্লোট হয়ে থাকে। এই পুরো ব্যাপারটাকে এইভাবে আমরা ডিফাইন করে থাকি, ঠিক আছে। এভারেজ ইকুয়াল টু ফ্লোট বলে ব্র্যাকেটে লিখে তারপর ইন্টিজারে যাই ক্যালকুলেশন ছিল বা করতে হবে সেগুলো লিখতে হবে। বাকিটা এমন, এটা জাস্ট ডিজাইন মারার লাইন আউটপুটে। নেক্সট হচ্ছে প্রিন্ট টেপে কি করলাম, এই গ্রেড বলে একটা লাইন দেখালাম যে গ্রেড হবে, তারপর ব্যাকস্ল্যাশ দিলাম,
যখন আমি এটা রান করে দেখাচ্ছি, এখানে দেখ, এখানে লেখা আছে এন্টার 3 সাবজেক্টস মার্কস রেসপেক্টিভলি, এখানে দেখ এন্টার 3 সাবজেক্টস মার্কস রেসপেক্টিভলি দেখাচ্ছে। তারপর এখানে কি আছে দেখ, এখানে আমি এই পার্টটাকে আলাদা আলাদা করতে পারতাম, মানে এন্টার দ্য 3 সাবজেক্ট নাম্বার, 1 এ, তারপরে আবার প্রিন্টেড স্ক্যান করে বি, তারপর আবার প্রিন্টেড স্ক্যান করে সি করতাম। যদি এটা একসাথে লিখতে হলে তাহলে এটাই শর্টকাট পদ্ধতি, যে পুরোটা লিখে নাও, নিয়ে এখানে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি। ডি কেন, আমি আগেই বলেছি এটা ইন্টিজার, তাই এখানে ডি হয়েছে। যদি ফ্লোট হতো তো ডেফিনেটলি এটা এফ হতো, পার্সেন্ট ডি জায়গায় না হয়ে পার্সেন্ট এফ হতো, ঠিক আছে। আর এভারেজ নিয়ে আমি কাজ করছি না, তাই এখানে পার্সেন্ট এফ এরও কোনো কাজ নেই, ঠিক আছে। তো এখানে পার্সেন্ট ডি মানে এটাই যে প্রথম ইনপুট, দ্বিতীয় ইনপুট, 3 নম্বর যে ইনপুট কাস্টমার দেবে, সবকটা ইনপুটই এরকম পার্টে, মানে ডি হবে ডি হবে ডি হবে, সবকটা ইনপুটই ইন্টিজার 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 হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কমা দিয়ে কি করলাম, অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি, মানে প্রথম যে ইনপুটটা হবে সেটা কিন্তু অ্যান্ড এ তে ডিফাইন করা হবে, দ্বিতীয় যে ইনপুটটা হবে সেটা কিন্তু অ্যান্ড বি তে ডিফাইন করা হবে, তৃতীয় যে ইনপুটটা হবে সেটা কিন্তু অ্যান্ড বি তে ডিফাইন করা হলো, ঠিক আছে। এটাকে শর্টকাটে একই লাইনে লেখা হয়। আমি এখানে কি করলাম 85, বা তারপরে এন্টার মারলাম 96, তারপরে এন্টার মারলাম নিয়ে 40, ঠিক আছে। এবার দেখ, এটা হলো আমার আউটপুট, ঠিক আছে। এবার দেখ, এখানে দেখ ফ্লোট দিয়ে তো যা হোক ডিফাইন করলাম, এটা তো ক্যালকুলেশনের পার্ট চলে গেল। এবার দেখ প্রিন্ট এফ দিয়ে আমি এই লাইনটা দিলাম, এই যে এই পার্ট, এই যে এই লাইনটা দিলাম, এই লাইনটা কিন্তু এখানেও চলে এলো, এই যে এটা। নেক্সট গ্রেডের লাইনটা দিলাম, গ্রেডের লাইনটা নিয়ে ব্যাকস্ল্যাশ এন দেওয়ার জন্য পরের লাইনে চলে গেল। তারপর প্রিন্ট এফ, তারপর এই লাইনটা হলো, তারপর ব্যাকস্ল্যাশ দেওয়ার জন্য পরের লাইনে চলে গেল। তারপর কি হলো, প্রিন্ট এফ দিয়ে এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্টে সাবজেক্ট দিয়ে আমি বলেছিলাম যে প্রিন্ট এফ দেওয়ার পর লিখতে কিভাবে হয়। প্রিন্ট এফ লিখলাম, ব্র্যাকেট শুরু ইনভার্টেড কমা নিয়ে আমি সাবজেক্ট 1 ইকুয়াল টু দিয়ে দেবো, যেহেতু এটা ইন্টিজার তাই পার্সেন্ট সাইন দিয়ে ডি দিলাম। আগের আগের কোশ্চেনটা এখানে এফ ছিল, যেহেতু এটা ইন্টিজার তাই এর করে ডেসিমেলের দরকার পড়ে না, তাই এখানে 0.2 0.0 পয়েন্ট কিছুই লিখলাম না। পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন, যাতে এটা পরের লাইনে চলে যায়। আর এটার ভ্যালুটা কোথা দিয়ে পাবো না, এর ভ্যালু যা হবে এখানেও তাই হবে। এ দেখ, এখানে এর ভ্যালু আমরা 85 ছিল, 85 হলো, 96 ছিল, 96 হলো দ্বিতীয়টা, 40 ছিল, 40 হলো দ্বিতীয়টা, ঠিক আছে। এইখানে একসাথে পরপর সব লেখা গেলেও এখানে কিন্তু লেখা যায় না, ঠিক আছে। যখন তোকে কোনো ভ্যালু ডিফাইন করবি তখন কিন্তু তোকে পরপর করে লিখতে হবে। ইনপুটের সময় তুই একসাথে দেখাতে পারিস, আউটপুটের সময় কিন্তু তোকে পরপর দেখাতে হবে, কারণ এখানেও স্ক্যান করতে পারছে, এখানে স্ক্যানের কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। মধ্যে কথা হচ্ছে এটা। তারপর আবার ডিজাইন মারার জন্য এটা, তারপর প্রিন্ট এফ দিয়ে আবার টোটাল মার্কস অবটেন এত অব্দি টেক্সট, তারপর এটা একটা ইন্টিজার, তারপরে এটাতে পরের লাইন ভ্যালুটা কোথাতে পাবো, যে ডটের ভ্যালু, ঠিক আছে। ডটের ভ্যালু যা হবে সেটা, এই যে এখানে যে ডটের ভ্যালু ক্যালকুলেশনে করে যা হবে সেটাই হবে, ঠিক আছে। তো তারপরে আছে এভারেজ মার্কসও, এখানে যেহেতু এটা ফ্লোট নাম্বার তাই পার্সেন্টেজ এফ দিলাম, যেহেতু এটা ফ্লোট ছিল, এই যে এভারেজে ওখানে ব্র্যাকেটের মধ্যে ফ্লোট লেখা আছে, আপ টু 2 ডেসিমেল অবধি নেবো তাই আপ টু 2 ডেসিমেল অবধি আছে, নিয়ে এখানে এভারেজ লিখলে এভারেজ, ঠিক আছে। এভারেজ মার্কের পর তুই যদি পার্সেন্টেজ সাইজ দিতে চাস তাহলে এখানে আবার একটা লাইন করে তুই এখানে সেই আমি যেরকম করেছিলাম যে ব্র্যাকেটের মধ্যে দুটো পার্সেন্ট সাইন দিয়ে করতে পারতিস, তো সেটাও করতে পারতিস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে প্রিন্ট এফ, আবার একটা স্টাইল দিলাম, নিয়ে প্রিন্ট এফের এবার হচ্ছে গ্রেড ডিভিশন। এখানটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা একটু মন দিয়ে শুনিস। ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই কারণে, এখানে হচ্ছে আমাদের গ্রেড ডিভিশন করতে হবে। এইটা যদি তোরা না বুঝতে পারিস, এখন এইটা না বুঝতে পারলে কিন্তু তোরা পরেরটাও, মানে স্যার যে হোমওয়ার্কটা দিয়েছিল সেই হোমওয়ার্কটা কিন্তু বুঝতে পারবি না, ঠিক আছে। আমি তোদের হোমওয়ার্কটা করে দেব না এখন, কারণ ওই হোমওয়ার্কটা তোদেরকে করে আমাকে দেখাস, ঠিক আছে। তোরা ওই সফটওয়্যারটা করবি, সফটওয়্যারটা করে আমাকে কোডটা কপি করে পাঠাতে পারিস, অথবা আউটপুটটাই পাঠিয়ে দিস, ঠিক আছে। স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিবি হোয়াটসঅ্যাপে। তো দেখি দিচ্ছি কীভাবে হয়। গ্রেড তো আমি এখান দিয়ে আমার পার্সেন্টেজ তো পেয়ে যাব, ঠিক আছে, পার্সেন্ট পেয়ে যাবো, ভালো কথা।
সেটা 60, 70, 80, 85, 92 যাই খুশি হতে পারে, কোনো অসুবিধা নেই। এবার আমাকে গ্রেড ডিভিশন করতে হবে এইভাবে যে যদি 60%-এর বেশি বা 60% বা তার বেশি হয় তাহলে ফার্স্ট ডিভিশন, যদি 45 বা 45-এর বেশি হয় তাহলে সেকেন্ড ডিভিশন, যদি 30 বা 30 বেশি হয় তাহলে থার্ড ডিভিশন, আর যদি 30-র কম হয় তাহলে ফেল। এটা হচ্ছে আমরা ডিফাইন করব। কিভাবে ডিফাইন করব? প্রথম বলে ইফ, যদি, কারণ আমরা সব কাজই যখন করি, আমি এইমাত্র তোকে কথাটা বললাম যদি দিয়ে, যদি 60-এর কম, 60 বা 60-এর বেশি হয়, তো এখানে যদি আসছে, যদি ইফ ব্র্যাকেটের মধ্যে লিখলাম এভারেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 60.0, 60.0 এই কারণে লিখলাম, 60ও লিখতে পারতাম, 60.0 এই কারণে লিখলাম যেহেতু এটা একটা ফ্লোট নাম্বার, ফ্লোটিং নাম্বার, তাই ডেসিমেল পয়েন্ট দিয়ে দিলাম। এখানে 60.00 দিলেও কোনো অসুবিধা ছিল না, তো জায়গাটা দিলাম। ইফ এত গ্রেটার দ্যান বা ইকুয়াল টু এত, দেন আমাকে প্রিন্ট দেখাবি, মানে আমাকে দেখাবি স্ক্রিনে আউটপুট দেখাবি ফার্স্ট ডিভিশন। এলস ইফ, এলস ইফ যদি, নয়তো যদি না এলস, মানে এরকম টাইপের ব্যাপারটা, নয়তো যদি, মানে ইফ দিয়ে ফার্স্ট তোকে এটা দেখাতেই হবে। কম্পিউটার পড়বে, এতগুলো পড়ে প্রথমে এই লাইনটা করবে, দিয়ে জাজ করবে হলো কি হলো না। যে দেখছে হলো না, দেন ওর নেক্সট লাইনে আসবে, আর যদি হয়ে যায় তাহলে ও এখানে খতম করে দেবে, শেষ করে দেবে। নেক্সট হচ্ছে এই লাইনটা ও আসবে যদি না হয়। এলস ইফ এভারেজ 45-এ একই ব্যাপার, সেকেন্ড ডিভিশন। তারপর বলছে যদি না, আবার না, এলস ইফ যদি না আবার 30 বা তার বেশি হয় তাহলে থার্ড ডিভিশন, তাতেও যদি না হয় এলস, নয়তো এত, মানে যদি, আহ, নয়তো যদি আর ডাইরেক্ট নয়তো, মানে এত কিছু আমার মেলেনি তাহলে আর মিলিয়ে লাভ, ওই জন্য এলস ইফ আর লেখে। এলস লাস্টেরটা সবসময় এই জন্য এলস হয়, আর ফার্স্টেরটা সবসময় ইফ হয়, আর মাঝের গুলো এদের কম্বিনেশনে তৈরি হয়। দেখবি সব জায়গাতে এরকম, ফার্স্টে হচ্ছে ইফ রইলো, লাস্টে এলস রইলো, মাঝখানে এদের ভাইটা রয়ে গেল, মানে জগাই মাথায় রয়ে গেল। ঠিক আছে, এরকম টাইপের ব্যাপারটা। প্রিন্ট এফে গিয়ে ফেল দেখিয়ে দেবে। ঠিক আছে, এরপর এই পুরো কাজটা আমার ভ্যালুর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এটাই ছিল কোডিং, এটাই রইলো এটা। আর এর পার্টটা এখানেই মেনলি। স্যারের যে হোমওয়ার্কটা দিয়েছিল, আহ, তোদের আছে কিনা জানি না, স্যারের হোমওয়ার্কটা দিয়েছিল তো, যে তোরা পারলে লিখে নে বা কিছু একটা করে নে, বা তো বলে বোঝানো যাবে না, হয়তো তোদের কাছে আছেও হয়তো, যে আহ, আমাদের যে ইলেকট্রিক বিল আসে, সেই ইলেকট্রিক বিল অথবা যে মিটার থাকে ইলেকট্রিক মিটার, সেই ইলেকট্রিক মিটারে কারেন্টের যে বিল হয়, সেই বিলে আমরা অ্যামাউন্ট লেখা থাকে। ঠিক আছে, আরেকটা জিনিস লেখা থাকে সেটা হচ্ছে ইউনিট। কারেন্টের ইতিহাসে যা যা হয়, ঠিক আছে, যত কিছু কনজাম্পশন রিপোর্ট যাই কিছু হয় সব কিছু হচ্ছে বিওটির উপর হয়। বিওটি মানে হচ্ছে কিলো ওয়াট আওয়ার, আমরা ছোটবেলায় ফিজিক্সে পড়েছিলাম, সেটাই রয়েছে। ঠিক আছে, বিওটি। ঠিক আছে, আহ, ওটা ইউনিট হয়, ওটার ভ্যালু 1, 2, 3, 4 করে, এবং সেটা লাইফ টাইম শুধু বাড়তেই থাকে। ঠিক আছে, আজ 11, 12, 13, 14 করে হতে থাকে। ঠিক আছে, আর ওটা ক্যালকুলেশন কিভাবে করা হয় অনেকেই 90% লোক জানিস, তো তাও যারা জানিস না তাই বলছি। যে ধর প্রথমে একদিন লোক এলো, সে এখানে মেশিনটা রিড করলো যে তো দেখাচ্ছে 25 ইউনিট আছে। ঠিক আছে, চলে গেল। তারপরের দিন লোকটা, মানে পরের মাসে লোকটা এলো, মানে 3 মাস অন্তর কোয়ার্টারলি যেরকম আসে, তখন দেখলো তোর 100 হয়ে গেছে। ঠিক আছে, আগে ছিল 25, এখন হলো 100। তাহলে তুই কতটা ইউনিট কনজাম্পশন করলি? না, 100 - 25 সমান হচ্ছে 75 ইউনিট। তো তুই 75 ইউনিট কনজাম্পশন করলি, তো তোর যে বিল হবে ওই 75 ইউনিটের সঙ্গে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট গুণ হয়ে থাকে। এখন মনে হয় 6 থেকে 8-এর মতো ভ্যারি করে, 6 টাকা থেকে 8 টাকার মতো হয় রেট, ইউনিট পার রেট। ঠিক আছে, 6 রুপিস পার ইউনিট কারেন্ট ভ্যালু, এখনকার ভ্যালু। কিন্তু এই ভ্যালুটা ডিপেন্ড একটু ভ্যারি করে লোডের ওপর। কিরকম? না দেখবি, তোরা হয়তো শুনেছিস অনেকের কাছে, নর্মাল যাতে বাড়িতে পাখা, লাইট, পাখা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই যে ছোট ছোট গ্যাজেটস গুলো আছে, না ছোট না, এগুলো বড় যদিও, মানে এই যে গ্যাজেটস গুলো আছে,
এগুলোর জন্য অতটা কিছু ওরা বলে না। কিন্তু যখন কারোর বাড়িতে এসি নিয়ে আসা হয়, মানে এয়ার কন্ডিশন যেটা বলে, এসি নিয়ে আসা হয়, তার জন্য ওদেরকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাছ থেকে একটা আলাদা করে পারমিশন করাতে হয়, এবং এসির জন্য আলাদা করে লাইনও নিতে হয়। ঠিক আছে, মানে তোর মিটার বক্স থেকে লাইনটা যাবে, এসি থেকে এসির জন্য আলাদা করে লাইন রাখতে হয়। ঠিক আছে, এসি থেকে যখনই তোর লাইন নিবি, মানে এসির জন্য যখন তুই লাইন নিবি, তখন কিন্তু তোর পুরো কনজামশনটা কিন্তু ওরা বাড়িয়ে দেয়। ঠিক আছে, মানে তো ওরা লোড ক্যাপাসিটি কিন্তু বাড়িয়ে দেয়। লোড ক্যাপাসিটি যখনই ওরা বাড়িয়ে দেয়, তখন কি হয়, তোর রেটটাও বেড়ে যায়। যদি তোর একটা নির্দিষ্ট এখনকার যে লোড আছে, মানে যে লোডটাতে তোর বাড়ির সব কিছু চলে যায়, সেই লোডের প্রাইস হয়তো 6 টাকা, কিন্তু যখন তুই এসি নিবি, তো ওখানে তোকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে প্রোভাইডার, তোদের যে ব্রাঞ্চ থেকে আসে ইলেকট্রিক লোকগুলো, সেই ব্রাঞ্চে জানাতে হয়, সেখান থেকে ওরা লোক পাঠায়, সেখানে ওরা আলাদা কানেকশন করে দেয়, সেখানে তোর যে লোডটা একটু বাড়িয়ে দেয়, লোড বাড়িয়ে দেওয়ার পর সেটা কিন্তু 10 টাকা পার ইউনিট হয়ে যায়। মানে ধর তুই সারা মাস চালালেই না, 3 মাসে তুই এসিটা চালালেই না, কিন্তু ওর যে বিল আসবে, সেই বিল কিন্তু সবসময় 10 টাকার রেটেই হিসাব হবে। তো এটা লসই এক প্রকার। তবুও তো এখানে জিনিসটা অনেকটা ওরকমই, কোশ্চেনটা আছে। ঠিক আছে, আমি জাস্ট একটা কনসেপ্ট দিলাম যে কি হয় অ্যাকচুয়ালি। এখানে কোশ্চেনটা বলেছে যে যদি আমাদের কনজাম্পশন ইউনিট, ঠিক আছে, মানে যেটা এই যে 25, 75 যেটা বললাম, কনজাম্পশন ইউনিট যদি 0 থেকে 25-এর মধ্যে হয়, ঠিক আছে, মানে আমি কতটা পুড়িয়েছি। ঠিক আছে, ধর আমি 75 ইউনিট পুড়িয়েছি। আগে ভ্যালু ছিল 25, এখন ভ্যালু হলো 100। তাহলে আমি কতটা পোড়ালাম? না, 75 ইউনিট পোড়ালাম, মানে মানে দহন করলাম। তো এই 75 ইউনিটের উপরেই ক্যালকুলেশনটা করা আছে। এবার বলছে এই 75 ইউনিটটা যদি, মানে আমি এক্স ধরে নিলাম, ভেরিয়েবল ধরে নিলাম, কারণ এটা তো যা খুশি তাই হতে পারে, তোর আলাদা আমার আলাদা, প্রতি বাড়ির আলাদা হতে পারে। ঠিক আছে, যদি এই ইউনিটটা মানে কনজাম্পশন ইউনিটটা 0 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু তোর খরচা হবে 3 টাকা পার ইউনিট। ঠিক আছে, খরচা হবে 3 টাকা পার ইউনিট। এখানে কি করতে হবে? এখানে তোকে ইউনিটটা স্যার বলে দেবে যে তুই 25 বসিয়ে দেখাতে দেখি, তুই 40 বসিয়ে দেখাতে দেখি, তুই 35 বসিয়ে দেখাতে দেখি। তো তোকে এই মাইনাসের ঝামেলাটা নিতে হবে না, আগে কত ছিল পরে কত ছিল এই সব ঝামেলা তোকে নিতে হবে না। তোকে ভ্যালুটা বলে দেবে। মানে আমি যেটা এই 75 বললাম, সেই 75 রুপিসটা, 75 বিওটিটা, কিলোওয়াট আওয়ারটা ওর স্যার বলেই দেবে। ঠিক আছে, এবার তোকে শুধু প্রোগ্রামে ফেলতে হবে যে 75, ব্যাস আনসার দেখতে হবে, বলে ভালো, না হলে পাই। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা বলেছে, আমি বারবার ডিস্ট্রাক্ট করে দিচ্ছি, সরি। যে 0 থেকে 25-এর মধ্যে হলে 3 টাকা পার ইউনিট, 0 থেকে 50-এর মধ্যে হলে 5 টাকা পার ইউনিট, 0 থেকে 75-এর মধ্যে হলে 8 টাকা পার ইউনিট, 0 থেকে 100-এর মধ্যে হলে 10 টাকা পার ইউনিট। আমি আরেকবার বলছি, দরকার হলে লিখে নে। 0 থেকে 25-এর মধ্যে হলে 3 টাকা পার ইউনিট, 0 থেকে 50-এর মধ্যে হলে 5 টাকা পার ইউনিট, 0 থেকে 75-এর মধ্যে হলে 8 টাকা পার ইউনিট, 0 থেকে 100 ইউনিটের বা তার বেশি হলে 10 টাকা পার ইউনিট। 25, 50, 75, 100, আর এদিকে রয়েছে 3, 5, 8, 10। ঠিক আছে, মানে 25 ইউনিট অন্তর অন্তর রেটটা বাড়িয়েছে। প্রথমে ছিল 3, তারপর ছিল 5, তারপর হলো 8, তারপর হলো 10। মানে তোর যদি 25 ইউনিট কারেন্ট পড়ে, তাহলে তোর ভ্যালু হবে, তোর খরচা হবে 25 × 3, মানে 75 টাকা। যদি তুই 20 ইউনিট কারেন্ট পোড়াস, তাহলে তোর ভ্যালু হবে 20 × 3, কারণ 0 থেকে 25 বলেছি, 0 থেকে 25 বলেছি, তাই তুই কারেন্ট পুড়িয়েছি 20 ইউনিট, তাহলে 20 × 3 মানে 60, মানে 60 টাকা তুই পুড়িয়েছিস, মানে খরচা হয়েছে। ঠিক আছে, যদি তোর এখন খরচা হয় 40 ইউনিট, ঠিক আছে, তাহলে কি হবে, তখন সেটা সেকেন্ড স্ল্যাবে চলে যাবে, 0 থেকে 50-এর স্ল্যাবে। সেখানে তোর খরচা হচ্ছে 40 × 5, কারণ তখনকার রেটটা ছিল 5, 5 ছিল কি, মানে তুই 200 টাকা কারেন্ট পুড়িয়েছিস। এরকম ভাবে ভাবে পরে পরে যাবে। এই একটা কোশ্চেন ছিল। আর একটা কোশ্চেন ছিল এটাই, যে ওইখানে পাশে লেখ, 0 থেকে 25 হলে 3 টাকা পার ইউনিট, 25 থেকে 50 হলে 5 টাকা পার ইউনিট, 50 থেকে 75 হলে 8 টাকা পার ইউনিট, 75 থেকে 100 হলে 10 টাকা পার ইউনিট। আমি আরেকবার আস্তে আস্তে বলছি, 0 থেকে 25 হলে
3 টাকা পার ইউনিট, 0 থেকে 50 হলে 25 থেকে 50 হলে সরি 5 টাকা পার ইউনিট। আমি যদি কনফিউজ হয়ে যাস তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। 0 থেকে 25 হলে 3 টাকা পার ইউনিট, 25 থেকে 50 হলে 5 টাকা পার ইউনিট, 50 থেকে 75 হলে 8 টাকা পার ইউনিট, আর 75 থেকে 100 হলে 10 টাকা পার ইউনিট। মানে কিরকম, ধর তোর 20 ইউনিট কারেন্ট করেছিস, তাহলে কিন্তু ওই 20 × 3 মানে 60 রুপিস এ কারেন্টটাই পুড়েছিস। কিন্তু ধর যদি তুই 40 ইউনিট কারেন্ট পোড়াস তখন কি হবে, তখন হচ্ছে তোকে স্ল্যাবে ভেঙে দিতে হবে। মানে 40কে আমরা 25 প্লাস কত করতে হবে, 25 + 15 = 40, ঠিক আছে। তাহলে প্রথম 25 ইউনিট 3 টাকার হিসাবে বিল হবে, বাকি যে 15 ইউনিট, 40 - 25 যে 15 ইউনিট, সেটা কিন্তু 5 টাকার রেটে ক্যালকুলেট হবে। মানে এদিকে 25 × 3 মানে 75 টাকা, আর এদিকে 15 × 5 মানে 5×5 = 75, মানে টোটাল 150 টাকা কারেন্ট পুরাবে, ঠিক আছে। মানে 25 + 15 বললাম, 25 ইউনিট হচ্ছে 3 টাকার হিসাবে হবে, আর বাকি বাকি বলতে কত, তুই কারেন্ট তো পুড়েছিলিস 40 ইউনিট, 40 থেকে 25 বাদ দিলে 15 থাকে, 15 ইউনিট 5 টাকার হিসাবে পড়বে। মানে 5×15 = 75, সেই হিসাবেও 75 টাকা, ওদিকেও 75 টাকা, দুটো 75 মিলিয়ে গেলে 150 টাকা হয়, ঠিক আছে। তো টোটাল কারেন্ট পুড়েছি 150 টাকা। এই দুটো ভাবে স্যার কোডিংটা করতে বলেছিল, কোডিংটা করতে আমাকে দেখাবি। দ্বিতীয়টা না পারলে, দ্বিতীয়টা টাফ আছে, স্যার বলেছিল ওটা না পারলে স্যার পরের দিন বলে দেবেন, কিন্তু প্রথমটা তুই করে দেখাবি, ঠিক আছে। আর যদি পারিস তো দ্বিতীয়টা ট্রাই করবি, এটাই ব্যাপার। তো তোরা বুঝতে পেরেছিস যেটা বোঝাতে চাইলাম? এনি কোশ্চেন্স? আপাতত না। ঠিক আছে, তো তোরা এমনি বেসিক জিনিসটা ক্লিয়ার হয়েছে, কি বলতে চাইলাম মেনলি, নেই জড়িয়ে ফেলেছি? কিছুটা বুঝেছি। ঠিক আছে, তোরা চেষ্টা কর। জানি এটা তোদের কাছে নতুন লাগতে পারে বলে যেন বাউন্সার যেতে পারে, ঠিক আছে। আস্তে আস্তে ধৈর্য ধরে কথা, টাইম ইনভেস্ট করতে হবে। আমার কিন্তু প্রচুর টাইম ইনভেস্ট, আমার এখন অবধি কোনো আরসিপি এসএসবি স্যারেরও কিছু করিনি, আর মালিনী ম্যামেরও কিছু করিনি। তো করতে হবে, টাইম একটু দিতে হলে তবে হবে। তো আমি তোদের বলছি তোরা একটু টাইম দে, রাত্রিবেলা হোক যেভাবে হোক টাইম দে। কম্পিউটার নেই বলে মোবাইলেরও ব্যবস্থা করে দিলাম, মোবাইলে অ্যাপের ব্যবস্থা করলাম, সেখানে অন্তত তোরা প্র্যাকটিস কর। এখানে তোর রিফ্রেশের কোনো ব্যাপার নেই, তোরা কোডিংটা করতে পারিস। যদি অসুবিধা হয় তোরা খাতায় আগে লিখে নিবি, খাতায় লিখে নিয়ে কোডিংটা করবি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তোরা চেষ্টা কর, হয়ে যাবে, ঠিক আছে। আর আমাকে যদি তোরা পারিস ঠিক মতো করে, তাহলে আমাকে ওই যেটা আমি বললাম, 0 থেকে 25, 0 থেকে 50, 0 থেকে 75, 0 থেকে 100, ওই কোডিংটা করে আমাকে দেখাস, ঠিক আছে। যদি কিছু ভুল হয় তো আমি ওখানে বলে দেবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকেরটা এখানেই শেষ করলাম। মোটামুটি সি প্রোগ্রামিংটা এটাই হয়তো এটাই করতে হবে, ঠিক আছে। বাকিটা আস্তে আস্তে এত বেশি জেনেও কোনো লাভ নেই। স্যার যেরকম দিচ্ছে সেগুলো মোট বুঝতে পারলেই হলো, মানে সেগুলো জাস্ট খাতায় লেখার জন্য বুঝতে পারলেই হলো। আমিও অত কিছু বুঝি না, কোনটাতে কি হয় সেটাও জানি না। স্যার যেগুলো দেয় করে, ওগুলো দিয়ে করে দিচ্ছি, ওগুলোতে হলে হবে, না হলে না হবে। ও 1.5 ফুটের নাম্বারের জন্য এত কেটে লাভ নেই। এগুলোর জন্য প্রচুর পড়তে হয়, আর সেভাবে পড়াচ্ছে অনেকে, ঠিক আছে। তো ওই জন্য অত চাপ নিস না। ঠিক আছে, আজকে সেশনটা এখানে শেষ করলাম।